চেহারাটাকে একটু কোণঠাসা মনে হয় না? কেন? যদি নির্বাচনের নিরিখেই ধরি আমরা, বা সংসদ সদস্য নির্বাচন নিয়ে ধরুন, নির্বাচন ছাড়া ধরুন, যখন 100 বছর আগে, আজই হতে 100 বর্ষ আগে, যখন কমিউনিস্ট পার্টি কিছু উদ্দাম, অ্যাডভেঞ্চারাস, সাহসী স্বাধীনতা সংগ্রামী মনে করলেন, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সঙ্গে দেশের স্বাধীনোত্তর চেহারা কি হবে, কাদের জন্য হবে, তার ব্যবস্থা কি হবে, অর্থনৈতিক সামাজিক, সেটাই যখন কমিউনিস্ট পার্টি গোড়াপত্তন করলেন, তখন থেকে কাকাবাবু না আপনি নিশ্চয়ই মুজাফফর আহমদ বলেছেন যে অনেক বাঁক মোড় থাকবে, অনেক চড়াই উতরাই থাকবে। কমিউনিস্ট পার্টি গোটা বিশ্বের কোথাও এরকম একটা মসৃণ পথে এগিয়ে যাবে তা নয়। মুশকিলে অনেকে দক্ষিণপন্থী পার্টি, বুর্জোয়া পার্টিগুলোর সঙ্গে কমিউনিস্ট পার্টিকে, যেহেতু পার্টি মানে পার্টি, কিন্তু আপনি যা ভালো জানেন, দর্শকদের জানা উচিত, প্রত্যেকটা পার্টি হচ্ছে কোনো না কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করে। তাহলে যারা শাসক শ্রেণী আছে, তার যে অ্যাডভান্টেজটা আছে, কমিউনিস্ট পার্টি সেই অ্যাডভান্টেজটা একটু শেষ করতে চায়। সুতরাং শাসক শ্রেণী তার নানান কসরত করে তার যেমন শোষণটাকে বজায় রাখতে চায়, তেমনি শাসনটাকে বজায় রাখতে চায়, এবং অধিকাংশ মানুষকে তার তাবের আনতে চায়। স্বাধীনতার আগে একরকম অবস্থা ছিল, যেহেতু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ছিল, একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠেছিল, এবং সেখানে কমিউনিস্টরা ভূমিকা ছিল বলেই যখন ডোমিনিয়ন স্টেটাস নিয়ে আলোচনা হচ্ছে, সেই জায়গায় আমরা পূর্ণ স্বাধীনতার কথা বললাম। কমিউনিস্ট পার্টি তৈরি হলো 100 বছর আগে, আর 99 বছর আগে, 20-তে বলা হলো, 1921-এ প্রস্তাব দেওয়া হলো। তাতে কি 10 বছর লাগলো সেটাকে মানাতে? একদিনে হয় না, কারণ একটা সম্পূর্ণ আলাদা কথা। তার সঙ্গে দাঁড়িয়ে নজরুলের ভাষায় বলতে হয়, ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ, এক মুঠো ভাত একটু নুন। তাহলে সমাজ ব্যবস্থা কি হবে? তাহলে ইকুয়ালিটি, সাম্য থাকবে কিনা, সমতা থাকবে কিনা, তাহলে কাজের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার পাবে কিনা, আমরা সেটা পাইনি। কিন্তু স্বাধীনতার পরে আরেকটা ফেজ চালু হলো, তাহলে খাদ্য আন্দোলন শুরু হলো। সেখান থেকে এই বামফ্রন্ট সরকার থেকে 90 পর্যন্ত আপনি যদি ধরেন, তাহলে হচ্ছে একরকম ফেজ চলেছিল। 90 উদারীকরণের পরে গোটা বিশ্বব্যাপী সোভিয়েত রাশিয়ার সমাজতন্ত্রের হচ্ছে পতন, সেখানকার শিবিরের, ইস্ট ইউরোপের, এবং গোটা বিশ্বে পুঁজিবাদের একটা আবার নতুন করে জয়যাত্রা, নতুন টেকনোলজিকে ব্যবহার করে, নতুন কারিগরি করে। তখন থেকে অনেক জায়গায় কমিউনিস্ট পার্টি উঠে গেছে। তখন আমাদের কাছে ওই ইনিশিয়ালি যে বেগে এগিয়ে যাওয়ার ছিল সেটা নয়। সেই সময় দেখবেন আমাদের দেশে, এবং এখন আমাদের রাজ্যের লোক বুঝতে হবে, তখন বুঝতে পারছিল না, ধর্মের নামে, মন্দির মসজিদের নামে, জাতপাতের নামে, মণ্ডল কমণ্ডলের নামে একটা বিভাজনের তৈরি করা হলো, মানুষকে ভাগ করা। তাহলে কমিউনিস্ট পার্টি হচ্ছে শ্রেণী ঐক্য গড়ে তুলছে তার শ্রেণী স্বার্থের জন্য। তখন সেই শ্রেণীকে যখন লোভ দিয়ে হোক, প্রলোভন দিয়ে হোক, একটা স্বপ্ন দেখিয়ে হোক, কিন্তু আদতে তার বিভাজন করছে, তাকে ভাগ করছে বিভিন্ন শিবিরে, তখন এটা কমিউনিস্ট পার্টির কাছে একটা বড় স্ট্রাগল, মানুষের ঐক্যকে বজায় রাখা এবং কমিউনিস্ট পার্টিকে টিকিয়ে রাখা, আর মানুষের ভাবনা চিন্তার মধ্যে প্রগতিশীলতাকে। তখন প্রতিজ্ঞা তখন বলছে, চলো আমি 50 বছর আগে ফিরে যাই, 500 বছর আগে ফিরে যাই, গুপ্ত যুগে ফিরে যাই, মোগল যুগে ফিরে যাই, মধ্যযুগে ফিরে যাই। আর তখন আমরা বলছি না, পরে কি হবে, আগামী প্রজন্ম কোন অবস্থায় থাকবে সেটা নিয়ে। সুতরাং সেখানে এটা ঠিক প্রশ্ন রেস ধরে আমি বলতে পারি যে ততটা শক্তিশালী দেখতে পাচ্ছেন না কেন। কিন্তু আবার নিজেই আপনি বলেছেন যে এই যে কৃষকরা আত্মহত্যা করছে, ঋণের দায়গ্রস্ত হচ্ছে, কৃষি বিল পাশ করে যেভাবে কৃষকের জমিটাকে কর্পোরেটের হাতে দেওয়া হচ্ছে, তার চাষবাস ফসলটাকে, সেখানে তো কমিউনিস্ট পার্টিকেই তো সংগ্রামটা করতে হচ্ছে এবং করতে হবে, কিন্তু অনেক বেশি কৃষককে নিয়ে করতে হবে। যারা লং মার্চে গেছিল তারা কি সবাই কমিউনিস্ট ছিল? তা নয়, তারা কৃষক ছিল। তাহলে আজকে দাঁড়িয়ে ছাত্রদের আন্দোলন যখন হচ্ছে, কেন ঐশী ঘোষের ওপর গিয়ে আরএসএসকে মুখ ঢেকে, এই মুখোশ পড়ার আগে মুখোশ পরে কেন আক্রমণ করতে হয়? কারণ ছাত্রদের কথা কে বলছে, শিক্ষা অধিকার কথা কে বলবে, জাতীয় শিক্ষানীতি নিয়ে কারা লড়াই করবে? তাহলে কাজের অধিকার নিয়ে যুবদেরই যেতে হবে, সে নবান্নে হোক আর পার্লামেন্টে অভিযান করা হোক। এবং এই জন্যই শাসক শ্রেণী সবসময় চেয়েছিল যে কমিউনিস্ট পার্টিকে একটু কাট দেম টু সাইজ, ছোটো করে দাও। আমাদের রাজ্যে যেটা আপনি বলতে পারেন, আমি রাজ্যে আসতে পারি, মুশকিল হয়েছিল প্রতিক্রিয়ার সব শক্তি এক কাট্টা হয়েছিল। মানে কংগ্রেস পর্যন্ত চলে গিয়েছিল, মাওবাদীরা, এসইউসি, পিডিএস, জামায়াতুল উলামা-ই-হিন্দ, জামাতে ইসলামী, আরএসএস, বিজেপি, এটা মমতার কালীঘাটের একার মুরত ছিল না। দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি এক সুরে করলো, লাল হাটাও। সেখানে আমরা একটু প্যাচে পড়লাম, কারণ এজেন্ডাটা পাল্টে দিল। লোকে মনে করলো কারখানাটা হওয়াটা খারাপ, কারখানাটা ভেঙে দেওয়াটা ভালো। এখন যখন কর্মহীন মানুষের মিছিল দেখছে, তখন বলছে না, কারখানা হলে ভালো হতো। এই অভিজ্ঞতা হয়।
এই এই আমি চাপান উত্তরের কথা বলছি না, এই চড়াই উত্তরে পথ বেয়েই কমিউনিস্টরা এগোচ্ছে। আগামীও একটা কোনো সময়সীমা নেই। আমার প্রজন্মেই আমি সব করবো তা কোনো ঠিক নেই, মুজাফফর আহমদের প্রজন্মে মুজাফফর আহমদ সব করেছেন তা ঠিক নেই। পরের প্রজন্মের জন্য আমরা লড়াই করছি। শুধু এই ব্যাটনটাকে আমরা সামনের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিচ্ছি কি না হাতে, সেটা বড় কথা। আপনার কথার সূত্র ধরে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আপনি এই রাজ্যের কথা বললেন যে সব প্রতিক্রিয়াশীল শক্তিগুলো এককাট্টা হয়ে গিয়েছিল। এটা তো বিরুদ্ধ শক্তির কাজ, নিজেদের কোনো ত্রুটি বিচ্যুতি? অবশ্যই। এই যে সব শত্রুপক্ষে সবাই এককাট্টা হয়ে গেল, এটাও তো একটা আমাদের দুর্বলতার জায়গা। এক। দুই হচ্ছে ফাঁক ফোকর পেয়েছে। আজকাল দেখবেন খেলা যখন আমি ফুটবল খেলতাম বলে ফুটবল উদাহরণ দিই, ফুটবল যখন কোনো বড় ম্যাচ হয় দেশে বিদেশে যেখানেই, তখন কী হয়, অপোনেন্টের খেলার ভিডিওগুলো দেখা হয়। দেখে নিয়ে তার ফল্ট লাইন কী আছে, তার উইকনেস কী আছে, তার লেফট উইঙ্গার কীরম আছে, রাইট উইঙ্গার কীরম আছে, গোলকিপারে কী আছে, কার কবে চোট লেগেছিল, কার মাথায় একটু আছে, কার পায়ে কী আছে, এইগুলো কোচরা বলে দেয়। যার ফলে অ্যাটাকটা কীভাবে করতে হবে, কাকে আগে ঘিরতে হবে, কাকে আগে ইনজোর করে বাড়ি পাঠিয়ে দিতে হবে, এটা এই উইকনেসগুলোকে তার আগে স্টাডি করে। সুতরাং আমাদের যে স্ট্রেংথগুলো ছিল সেটাকে রাজ্যের স্বার্থে আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। তো তার থেকে বেশি আমাদের যে উইকনেসগুলো ছিল সেটা আমাদের অপোনেন্টরা, এবং আজকাল তো বিদেশি কোচ আসে, দেখেছেন, বিদেশি ফিজিও আসে, তো তখনও কিছু বিদেশি কোচই কাজে লাগানো হয়েছিল, যারা অনেক প্রফেশনালিজমের মধ্যে আমাদের দুর্বলতাগুলোকে ম্যাগনিফাই করতে পেরেছিল, অ্যাম্প্লিফাই করতে পেরেছিল। সোশ্যাল মিডিয়ার জন্য যেহেতু এই অনুষ্ঠান, আমি সোশ্যাল মিডিয়াতে উঠে আসা একটা প্রশ্ন করছি। সেটা হচ্ছে, অনেকেই বলেন যে ওই যে দীর্ঘদিন দিল্লি রোড অবরোধ করে সিঙ্গুরে বিরোধী নেত্রীর বসে থাকা, সেটাকে কড়া হাতে দমন করলে বোধহয় আজকে সিঙ্গুর থেকে টাটারা চলে যেত না। এই ব্যাপারে আপনি, এটা বাংলা একটা প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। আসলে যে কোনো ঘটনা আমরা কমিউনিস্টরা মনে করি সেই মুহূর্তে সেই সময়ের একটা টাইম লাইন আছে, একটা পিরিয়ড আছে। আজকাল মডার্ন সোশ্যাল মিডিয়া একটা ল্যাঙ্গুয়েজ, পিরিয়ড, টাইম লাইন। তাহলে ওই সময়টা এক। দুই হচ্ছে, আপনি এক্সপেক্ট করতে পারেন না একটা বুর্জোয়া পলিটিক্যাল লিডারের ভূমিকা, একজন বামপন্থী ভূমিকা। তাহলে আমরা গণতন্ত্রের কথা বলে এসেছিলাম 77 সালে যখন বামফ্রন্ট সরকার এসেছিল জরুরি অবস্থার সময়ে, তখন এটাই আধাফাসিবাদী সন্ত্রাসের পরে তখন আমাদের স্লোগান কী ছিল? গণতন্ত্রের পুনরুদ্ধার, গণতান্ত্রিক অধিকারের সম্প্রসারণ। তাহলে সেই বামফ্রন্ট সে 3 দশক পরে কি তার ভুলে যাবে? আমাকে তো গণতন্ত্রটা মানতেই হবে, গণতান্ত্রিক অধিকারটা মানতেই হবে। আমি তো ওখানে প্যারামিলিটারি নামিতে পারি না, আজকে যেরকম মিথ্যা মামলা করতে পারি না। কারণ আপনার একজন প্রতিক্রিয়ার সংস্কৃতি, কথা বলছেন, একজন প্রতিক্রিয়ার শক্তি, তার সংস্কৃতি, আর একজন প্রগতিশীল তার সংস্কৃতি আলাদা হবে, রাজনৈতিক সংস্কৃতি টুলস আলাদা হবে, মিডিয়ামস আলাদা হবে। ঠিকই আমরা শাসনে গেছি, ক্ষমতায় গিয়েছি, সরকারে গেছি, আমরা বারবার বলেছি আমরা সরকারের দায়িত্ব নিয়েছি, কিন্তু আমরা কোনো বুদ্ধবাবু বলতেন, জ্যোতি বসু বলতেন, আমরা রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল, সোশ্যালিস্ট রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করিনি। আমরা এই শাসনের মধ্যে, সংবিধানের মধ্যে। সুতরাং সেই সংবিধান এবং শাসনের মধ্যে ঠিকই আজকের সরকার, কেন্দ্রীয় হোক বা রাজ্য হোক, তারা সংবিধানকে মানছে না, আইনকে মানছে না, পুলিশকে ব্যবহার করছে, প্রতিদিন করছে, স্বার্থে ব্যবহার করছে, কিন্তু কমিউনিস্টের কাছ থেকে আপনি সেটা এক্সপেক্ট করতে পারেন না। কিন্তু আপনি এটা প্রশ্ন করে আমরা কি বেটার ডিল করতে পারতাম না? আমি আবার বললাম, সারমাইজ করতে পারি, সেটা ঠিক হবে না, এটা ইনজাস্টিস হবে ওই সময় যারা করছিলেন তাদের প্রতি। দীর্ঘ 100 বছরের যাত্রাপথ, কংগ্রেস ছাড়া আর কোনো রাজনৈতিক দলের এই সুদীর্ঘ ইতিহাস নেই। তবুও এই যে আপনি বললেন যে প্রতিক্রিয়াশীল শক্তি এত কিছু করছে, তারপরেও বিজেপি সহ আঞ্চলিক দলগুলোর এত অল্প সময়ের মধ্যেই বাড়বাড়ন্ত কেন? এটা উল্টোটা। ধরুন আপনি নিজেই 100 বছর বললেন, তাহলে আচ্ছা আমাদের 40-এর দশক ভাবুন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্বাধীনতা আন্দোলনের প্রাক্কাল, নৌবিদ্রোহ, আইনের যে মুক্তি দাবি, যাদের বন্দী আছে, তার সঙ্গে হচ্ছে দাঙ্গা আটকাতে হবে, হিন্দু মুসলমান এক হও, লীগ কংগ্রেস তোমরা নিজেদের ঝামেলা কমাও, এই যে লড়াইটা, আইপিটিএ, লঙ্গরখানা, 50-এর মন্বন্তরে মানুষকে বাঁচানোর শপথ নিয়ে নেমে পড়া। তাহলে বিজেপি হচ্ছে 80-তে তৈরি হয়েছে, তাহলে সবে তো 30 বছর, সবে তো কলির সন্ধে, এখনও তো রাত্রির ঘোর অন্ধকার নামেনি। এখন যেটা হয় কি, তৃণমূল যখন প্রথম তৈরি হলো তখন লোকে মনে করলো কংগ্রেস তো অনেক বুড়ো, যেটা আপনি বললেন 100 বছর পড়ে গেছে, নোক নেই, কামড়াতে পারছে না, খামচাতে পারছে না, তাহলে একটা পাওয়ার প্যাক কংগ্রেস দরকার।
যাতে তিনি একদম বোমা নিয়ে, বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে, মস্তান নিয়ে হইচই করে পাকিতে পারেন। তাতে মঙ্গল হলো কি অন্যায় হলো সেটা আজকাল মানুষ বুঝতে পারছে তো। কিন্তু তখন মনে করলো না না, এসব ভদ্রলোকের কাজ নয়, রাজনীতিটা শয়তানদের কাজ। তো শয়তানি বেড়ে গেল। তা আপনি কোনটা বেড়ে গেল সেইটা দেখে আপনি বিচার করবেন না। আমি এটুকু জানি যে আপনি যে বললেন সুদীর্ঘ ইতিহাস, তাহলে কংগ্রেস বলুন, কমিউনিস্ট বলুন, তাদের একটা মুরিংস আছে, একটা আদর্শ আছে, ভুল হোক ঠিক হোক, একটা লক্ষ্য আছে, একটা ইতিহাস আছে, এবং স্বাধীনতা আন্দোলনে তার একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভুঁইফোড়, ফ্লাই বাই নাইট অপারেটার্স, ঠিক আছে, আপনারা খুব জাঁকজমকওয়ালা একটা ফান্ড প্রচার করে বিজ্ঞাপন দিয়ে টাকা কালেক্ট করেও নিল, উড়িয়েও দিল, ফুটিয়েও দিল। তাহলে আপনি মনে করলেন এই তো কদিনের মধ্যে একটা এমপিএস তৈরি হলো, একটা সুদীপ্ত তৈরি হলো, দেবযানী তৈরি হলো, আর হচ্ছে সারদা তৈরি হলো, ট্যালকেমিস তৈরি হলো, কিরকম লাখ লাখ কোটি কোটি টাকা তুলে নিল বলো তো। ওই চমক দেখে গিয়ে লাভ কি? আমি এই শহরের যে পাড়ায় থাকি, সেখানে যখন প্রথম যাই আমি, লাল ঝান্ডা নিয়ে যাদের ঘুরে বেড়াতে দেখেছি, তাদের বাড়ির অনেক ছেলেই এখন বিজেপির আইটি সেলের কাজ করছে, বিভিন্ন রকমের পোস্ট করছে। তো আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছিল যে তিনি হয়তো তার বাড়ির সন্তানকে সেভাবে রাজনৈতিক শিক্ষা পারেননি। আমার নিজের ছেলে যে ওই মেদিনীপুর শহরে মাইন সুইপার দেখে চমকে উঠেছিল স্কুলে যেতে গিয়ে, তাকে বুঝিয়েছিলাম, তাকে সেইভাবে মানুষ করেছি। সেও মাঝে মাঝে অধৈর্য হয়ে বলছে যে এই তৃণমূলের এই অপশাসন নির্মূল করার জন্যে বিজেপিকে আগে দরকার। এটা এই ধারণাটা কিভাবে? একই প্রশ্নের মধ্যে দুটো বিষয় আছে। এক, আইটি সেলে কাজ করছে, আর এক হচ্ছে একটা উদ্বেগ থেকে বলুন, রাগ থেকে বলুন, ক্ষোভ থেকে বলুন, বা চটজলদি একটা সমাধান চাই বলে হোক, বা প্রচারের যুদ্ধের মধ্যে একটা আবহাওয়ার মধ্যে থেকে হোক, সেটা দুটো আলাদা করে আমি বলবো। এক হচ্ছে আপনি যেমন দেখেছেন না, পিকেকে তৃণমূলের হয়ে চলে যাচ্ছে গ্রামের মধ্যে, কোন প্রাক্তন বিধায়ক আছেন, কোন প্রাক্তন সাংসদ আছেন, কোন প্রাক্তন পঞ্চায়েত আছেন, কে সিপিএমের হয়ে কাজ করছে, ডিএফের হয়ে কাজ করছে, পোস্ট করছে ভালো, ওদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ভালো লিখছে, তাকে চলে যাচ্ছে। তুমি ভাই এই কাজটাই করবে, শুধু একটু দিদির ওপরে ছোপ লাগিয়ে দেবে, আর তার সঙ্গে দাঁড়িয়ে তুমি টাকাও পাবে। এটা বিজেপি আইটি সেল মানে তো তাই। রাতারাতি তোর বিজেপি তার মালবিয়া, অমিত মালবিয়া মতো একটা লোক আছে, কিন্তু বাকিটা তো এখান থেকে তারা রিক্রুট করছে। আর একটা মজার কথা বলি, গত লোকসভা নির্বাচনের আগে, আমার ত্রিপুরার নির্বাচনের আগে, আমাকে একটা বারের সামনে কলকাতায় আমার গাড়ি ট্রাফিকে দাঁড়িয়েছে, একটু মদ খেয়েছে মনে হলো, সে এসে প্রায় কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে, আপনারা এটা পারেন না, আমি 20,000 টাকার জন্য দেশের বিরোধিতা করছি, দেশের মানুষের বিরোধিতা করছি, ঐক্যের বিরোধিতা করছি। আমরা এখানে বসে আইটি সেলে কাজ করে ত্রিপুরার মানুষের মেজাজটাকে চেঞ্জ করছি বিজেপির পক্ষে, যেহেতু আমাকে 20,000 টাকা মাইনে দিচ্ছে। তো আপনি আমাকে 16,000 টাকা দিতে পারেন না, 15,000 টাকা দিতে পারেন না, আমি আপনার হয়ে কাজ করতে পারি। তার মানে এটা হচ্ছে এমপ্লয়ীদের দিয়ে করাচ্ছে। ও হয়তো কোনো একটা কোম্পানির নামে কাজ করছে, সরাসরি বিজেপি আইটি সেলেও ঢোকায় না। প্রথমে গ্র্যাজুয়েটকে বলছে যে তোমাকে চাকরি দেবো, কিন্তু অ্যাপ্রেন্টিসের কাজ করো অমুক ব্যাঙ্গালোরের অমুক কোম্পানির হয়ে, দুবাইয়ের অমুক কোম্পানির হয়ে, দিল্লির এই কোম্পানির হয়ে, অনেক কোম্পানি আছে ওদের, মানে সেল কোম্পানি যেরকম থাকে। তারপরে তারা ওরকম অ্যাপয়েন্টমেন্ট এটা দিয়ে দিচ্ছে। ঘরের ছেলেরা মনে করছে যাকে একটা চাকরি, তো এখন 2,000 টাকা দিচ্ছে বা 4,000 টাকা দিচ্ছে, 8,000 টাকা দিচ্ছে, চাকরি হয়ে গেলে 30,000 টাকা দেবে। এটা ত্রিপুরা ইতিমধ্যে করেছে, কিন্তু তারপরে একটা ওই চাকরি হয়নি, কিন্তু ওই সময়টা ব্যবহার করে নিয়েছে। সেই রকম এখানেও দুইজনই, পিকের আইপ্যাকও আর এদেরও কোম্পানিগুলো, কোম্পানি এরা হচ্ছে বিজেপির হয়ে কাজ করছে না, ওই কোম্পানির রিক্রুট হচ্ছে। আমরা বলছি, বোঝার চেষ্টা করছি, কিন্তু এটা বুঝে নেন ভাড়াটে সৈন্য নিয়ে খুব বেশি দিনের যুদ্ধ লড়া যায় না, একটা নির্বাচন পার করা যায়। এখন কি আর যে বিপ্লব দেবের যে আবহাওয়া তৈরি করেছিল ভোটের আগে, এখন করতে হবে? মোদি যেটা হয়েছিল এখন দেখবেন লাইক হচ্ছে। মোদি কালকে মন কি বাত করেছে পরশু দিন, দুদিন আগে, কেন ডিসলাইক হচ্ছে? তার বিজেপির ফেসবুকে হচ্ছে, কারণ পয়সা দিয়ে লাইক কেনা যায় একটা দুটো অনুষ্ঠানে, কিন্তু তারপরে কি হয়? রিয়েলিটিকে তো ফেস করতে হবে। তাহলে আমরা তার বদলে চাইছি আমাদের কোর টিম তৈরি করতে, যারা রাজনীতি বুঝে, যারা অর্থনীতি বুঝে, যারা আদর্শের বলিয়ান হয়ে যারা এই কাজটা করবে। সময় সাপেক্ষ, কষ্টকর, কিন্তু এইভাবেই তো কমিউনিস্ট পার্টি বেড়েছে। যখন কাকাবাবু যখন পার্টি তৈরি করেছেন তখনও কি পুলিশের ভয় ছিল না?
তখনও কি হাতছানি ছিল না? তখনও কিছু লোকেরা বলতো না এর চেয়ে ব্রিটিশ ভালো, কংগ্রেস থেকে তো ব্রিটিশ ভালো, এরকম অনেকে বলতে শুনেছি, আমি আমার ছোটোবেলায় বলতে শুনেছি। তাহলে সেটাকে আমাদের ধৈর্য ধরে বোঝা যায়, এটা একটা রাজনৈতিক চ্যালেঞ্জ। তো আপনি আপনার ছেলেকে যেভাবে তৈরি করতে বললেন, তো এইবার কিন্তু যেটা হয়েছে মেন লাইন মিডিয়া, এটা মিলিয়নস অ্যান্ড বিলিয়ন্স ডলার খরচা হচ্ছে। এই যে ফেসবুক দেখলেন, হোয়াটসঅ্যাপ দেখলেন, ও একেবারে যুগের বাগ থেকে আঁকি দাস পর্যন্ত, এটাকে একটা লাইন আপ করে ইয়াং ছেলেদের মাথার মধ্যে এটা ঢোকানো হয়েছে বা হচ্ছে যে দেখো একটা শয়তানকে তাড়াতে হলে আর একটা শয়তান লাগবে। তাহলে সে শয়তান আছে কি না বুঝতে চাইছে না, কিন্তু আসলে আদতে কী হয়েছে, এটা তো আজকে নতুন নয়, 2014-তে এটা হয়েছে, 2016-তে হলো, 19-এ হলো, কিন্তু একটা শয়তানের জায়গায় দুটো শয়তান হয়ে গেল রাজ্যে। তা কি শয়তানিটা কমলো? যাকে কিন্তু প্রথমে বলা হচ্ছে একটা শয়তান তাড়াতে হবে, তাকে বাকি 50%টা বলা হচ্ছে না যে আরেকটা বড় শয়তান আনছি। সে মনে করছে শয়তানিটা দূর হবে। আমাদের কাজটা হচ্ছে এই বড় শয়তানটাকে এক্সপোজ করা আর এই শয়তানের বিরুদ্ধে লড়া দ্বিগুণ পরিশ্রম দিয়ে। অনেক সময় হিন্দিতে একটা প্রবাদ আছে, মানে কাঁটা সে কাঁটা নিকলেগা, কাঁটা দিয়ে কাঁটা তোলা। হ্যাঁ, কাঁটা দিয়ে কাঁটা তোলা। তো আপনার পায়ে একটা কাঁটা ফুটেছে, বললো আর একটা কাঁটা ফুটিয়ে দাও, তাতে কী হবে? দুটো কাঁটা হয়ে গেল আমাদের হয়েছে। কিন্তু আমি কাঁটা বললাম, কিন্তু যখন বাজারে মার্কেটিং হয় না, কোম্পানিগুলো মার্কেটিং করে, যখন শ্যাম্পু সাবান বিক্রি করে, তারা কি আর শ্যাম্পু আর সাবানটার গুণাগুণ দেয়? তা তখন কোনো একটা মডেলের ছবি দেয়, কঙ্গনা রাওয়াত, মিমি চক্রবর্তী, নুসরাত, শাহরুখ, এবং লোকে ওইটা দেখে দেয়। তাহলে আসলে যখন আমাদের রাজ্যের সংস্কৃতিতে, আমাদের ঐক্যে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের ভবিষ্যৎ পথে যখন কাঁটা বোনা হলো, কিন্তু বিজ্ঞাপনে ছবি দেওয়া হলো ফুলের, বলা হলো এই ফুল দিয়ে হবে না ওই ফুল দিয়ে হবে, লোকে মনে করলো ফুলে ফুলে ছয়লাভ হয়ে যাবে। কিন্তু আসলে পরে দেখছে যে আসলে ফুলটা হচ্ছে বিজ্ঞাপনের ছবি ছিল, আসলে কাঁটা। এই যে এটা ফুল নয়, এটা কাঁটা, এটা আমাদের দায়িত্ব। আমাদের কিছুটা দুর্বলতা যে আমরা সবটা বোঝাতে পারছি না। সাম্প্রতিককালে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দেশে বহুধা বিভক্ত যে সমাজ, আমাদের বিভিন্ন জাতিগত, ভাষাগত, দলিত শ্রেণী, সংখ্যালঘু, এদের যে টিকে থাকার লড়াই, সমাজের মূল স্রোতে টিকে থাকার যে লড়াই, কমিউনিস্ট পার্টির আশানুরূপ ফল করতে না পারা বা বিচার ঘটতে না পারার কারণ কি এদের এই লড়াইটাকে শ্রেণী আন্দোলনের সাথে যুক্ত করার ব্যর্থতা প্রসূত? এক কথা অনেকটা তাই, কিন্তু এটা সাম্প্রতিককালে নয়, এটা স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে এই বিতর্কের মধ্যে কমিউনিস্ট পার্টি ছিল, কমিউনিস্ট পার্টির মধ্যে আলোচনা ছিল, এখনও বিতর্ক নেই। 2000 সালে আমরা যে স্পেশাল পার্টি কনফারেন্স করে ত্রিবান্দ্রমে আমরা যে আমাদের কমিউনিস্ট পার্টি সিপিআইএমের যে কর্মসূচি আপডেট করলাম, তাতে আমরা এটাকে কর্মসূচিতে জায়গা দিলাম। তার আগে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে ছিল, কিন্তু অনেকটা ভুল বোঝাবুঝি ছিল বা সমভাবাপন্ন হতে পারিনি আমরা। যে আপনি যেমন বললেন দলিত শ্রেণী নয়, কিন্তু আমি যে শ্রেণীর জন্য কাজ করছি, অপ্রেস ক্লাস, তার মেজরিটি অংশ হচ্ছে এই অংশ। তাহলে আমাদের দেশে সামাজিক, অর্থনৈতিক এই যে অবদমিত করার যে চেষ্টা, তাতে এটা ওভারল্যাপ করেছে, ওভারওয়েলমিংলি। এই জন্যই শুরু থেকে কমিউনিস্ট পার্টি এই ধারণাকে বল দেওয়া হয়েছে, 50-60 বিতর্ক হয়েছে যে শ্রেণী আন্দোলন যখন আমি করব, তার সঙ্গে আমাকে এই যে সামাজিক দিক থেকে যারা অপ্রেসড আছে তার কাছে পৌঁছানোর জন্য, তার ইস্যুগুলোকে নিয়ে আমাকে তাদের যে সামাজিক যে সাম্যের যে প্রশ্ন আছে সেটাকেও জোরদার করতে হবে। স্বাধীনতার আগে আপনি ভাববেন, যখন গান্ধীজি বলছেন হরিজন, কমিউনিস্টরা বলল না হরিজন না, ওটা তো আসলে তার মন্দিরে এন্ট্রি করার অধিকার, অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই, তাকে অর্থনৈতিক স্বাধীনতা তার দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাকে জমির অধিকার দিতে হবে। কিন্তু এটা করতে গিয়ে যেটা হলো 50-60-এর দশকের থেকে 60-70 পর্যন্ত একটা অংশের কমিউনিস্টরা মনে করলেন যে আমাদের নেতৃবৃন্দের মধ্যে একটা অংশ, যে শ্রেণী আন্দোলন করতে পারলে এদের ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। আর বিপ্লব, একবার জনগণতান্ত্রিক বিপ্লব যখন হয়ে যাবে, সমাজতান্ত্রিক বিপ্লব যখন হয়ে যাবে, সমাজতন্ত্র যখন হয়ে যাবে, তখন এইগুলো থাকবে না। ইটস এ লং টার্ম ব্যাপার। কিন্তু আমাকে এখনই আমার যেটা বার্নিং ইস্যুসগুলো আছে সেটাকে আপনাকে নিতেই হবে। আপনি মব লিঞ্চিং বিপ্লব হয়ে গেলে হবে না, তাহলে কি আপনি মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে এখন বলবেন না? তাহলে দক্ষিণ ভারতে যেটা হলো, টেম্পল এন্ট্রি মুভমেন্ট
অনেক জোরালোভাবে হলো, 50-তে হলো, 60-তে হলো, এখনও হচ্ছে। এবং দক্ষিণ ভারতে এই কমিউনিস্টদের এই ভূমিকার জন্যই, অন্যান্য সামাজিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে এটা লড়ার জন্যই উত্তর ভারতে যে জাতিগত যে ভেদাভেদ আছে তার থেকে অনেক মুক্ত। বাংলায় যেটা মুশকিল হলো, অনেকে আমাদের বাংলা থেকে যেহেতু নেতা তৈরি হলেন, তারা রামমোহন বিদ্যাসাগর থেকে শুরু করে একটা এমন জায়গায় এলো যেখানে ঠিক প্রকাশ্যে এরকম অস্পৃশ্যতা ছিল না। যাও ছিল, ভূমি সংস্কারের পরে যখন ভূমির অধিকার পেল, মাথা তুলে এসে দাঁড়ালো। তাহলে জমিদারের ঘরের সামনে দিয়ে যে আপনার ছোটোবেলায় যে আমরা শুনতাম যে চপ্পলটা তুলে নিয়ে যেতে হবে, ঘোড়ায় চড়তে পারবে না, এখনও রাজস্থানে একজন বিয়েতে দলিত বরযাত্রী ঘোড়া উঠতে পারবে না, এখানে ঘন্টা বেজে যেতে হবে। এই যে ন্যাড়া বলে, যে মুসলমানদের নেড়ে বলে, কেন বলে? আমি তো যতটুকু জানি আমাদের সংস্কৃতি, এটা মজা কথা বলে দিই, নেড়ে কেন বলে? কারণ যারা দলিত, আপনি যাকে বলছেন, যারা হচ্ছে বেশিরভাগটাই তাই তো, নমশূদ্র, পিছিয়ে পড়া অংশ, দুর্বল অংশ, প্রান্তিক মানুষ, ভূমিহীন, এবং বর্ণপ্রথায় সর্বনিম্ন পর্যায়ে আছে। এই বর্ণভেদের জন্য তারা কী হতো, বেশিরভাগ বুদ্ধিস্ট হয়ে গেল। ওই তখন মাথা নেড়া করে ফেলতো। তারপরে তারাই আবার যখন ইসলাম এলো, তখন হচ্ছে আবার তাকে তো মুক্তির পথ খুঁজতে হবে, মানে হঠাৎ করে ওই জন্য নেড়ে যাবে, একটা মুসলমান হয়ে গেল। হ্যাঁ, মানে আপনার যে মুসলমান মানে একদম নমশুদ্ধ ভূমিজ যারা, বিশেষ করে বাংলাদেশের, মানে এখন যে অংশটাকে আমরা বাংলাদেশ বলি, ওরা তো যতটুকু জানি যে ওরা এই মানে হিন্দুদের অত্যাচার থেকে বাঁচার জন্যে ওরা বুদ্ধিজমে কনভার্ট করেছিল, তারপরে ন্যাড়া হয়েছিল, তারপরে আবার যখন ইসলাম এলো বাঁচার জন্য, তখন আবার ইসলামে কনভার্ট করেছিল, যার ফলে ওই ন্যাড়া নেড়ি বা নেড়ে এই শব্দটা এসেছে আর কি, এই ব্যাপারটা। যাই হোক, আপনি গান্ধীর প্রশ্ন বলছিলাম না, গান্ধী শুরু করলাম, তারপরে এটা বুঝে নেন কাস্ট অ্যানিহিলেশন, জাতির প্রথাকে একেবারে সবংশে নির্মূল করতে হবে। এই কথাটা আমাদের দেশের রাজনীতিতে, সমাজে, সাহিত্যে কমিউনিস্টরাই বলেছে, প্রথম থেকেই বলেছে, এবং আমরা এখনও বলি। বরঞ্চ যারা তপশিলি জাতিদের নিয়ে সংগঠন করে, তারাও খুব একটা জোরালো ভাষায় কাস্ট অ্যানিহিলেশনের কথা বলে না। এটা আপনার খেয়াল রাখতে হবে। জাতিভেদ আমরা মানি না, শুধু আমরা বললে হবে না, সমাজের মধ্যে আছে। তাহলে এটা কি হয়েছে, আমাদের দেশে অর্থনৈতিক শোষণ, জমির মালিকানা, উৎপাদনের হাতিয়ার, এই সবটাকে ধর্মকে ব্যবহার করে, মনুসংহিতাকে ব্যবহার করে, ওটাকে বর্ণভেদ, বর্ণ প্রথার মাধ্যমে যেটা করা হলো, ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো। এবং এটা জাঁতাকল এমন, এবং এত শেকড় গেড়ে গেল যে সেটাতেই লোকে অভ্যস্ত হয়ে গেল, হাজার হাজার বছর ধরে চললে যেটা হয়। সুতরাং কমিউনিস্টরা শুধু বললে সেটা দূরে যাবে তা তো নয়, তার জন্য যে লড়াইটা করতে হবে, সেখানে আমাদের দুর্বলতা দেখা দেয়। দূরে যারা বললাম যে আপনি শ্রমিক আন্দোলন করছেন, কৃষক আন্দোলন করছেন, দুর্বল অংশের নিয়ে লড়াই করছেন, তার সঙ্গে সঙ্গে এই যে সোশ্যাল ইস্যুসগুলো ছিল, এটা জুডিশিয়াস মিক্সচার দরকার ছিল, অ্যাপ্লিকেশন দরকার ছিল। এটা 2000-এর পর থেকে হয়েছে। তো এখন যেমন আমরা বলছি, ইতিমধ্যে দেশের অন্যান্য প্রান্তে সেই কাজটা হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে আমরা এত বেশি বগড হয়েছিলাম ওই সময়টায়। এই যে আপনি বললেন সিঙ্গুর, নন্দীগ্রাম, তখন আমাদের পরিচয় হয়ে গেছে হারমাদ, তখন হচ্ছে প্রতিদিন খুন হচ্ছে শালকু সোরেনের মতো লোকজন, তখন এই আদিবাসী, তপশিলি, প্রান্তিক মানুষ, তাদের কাছে যাওয়ার এটা একটা ব্যাপার। আবার অন্যদিকে দেখবেন যারা বললো মুখ্যমন্ত্রী দেখতে চাই মমতাকে, একটা মজার অ্যানেকডট আছে। মহাশ্বেতা দেবী, তাকে কমিউনিস্ট পার্টি 50-এর দশকে দায়িত্ব দিয়েছিল এই ব্যাপারটা স্টাডি করতে, ট্রাইবালসদের ইস্যু, দলিতদের ইস্যু। তিনি স্টাডি করলেন, কিন্তু এটা কমিউনিস্ট পার্টির প্রপার্টি হলো না, ওটা উনি ওনার লেখার মধ্যে প্রকাশ করলেন, যার ফলে উনি তাদের ইস্যুর চ্যাম্পিয়ন হয়ে গেলেন। তো কমিউনিস্ট পার্টি যেটা কালেকটিভ ভিশন দরকার ছিল, সেটা হলো না, এই জন্যই তো বিচ্ছেদটা হলো তা থেকে। তাহলে এটা বুঝে নিতে হবে। তার থেকে অনেক সময় কমিউনিস্ট পার্টি এরকম মনে করেছে হয়তো তৎকালীন নেতৃবৃন্দ, এটা এরকম কাকে ছেড়ে দেবেন, কার হাতে দেবেন, এটা হয় না, ওয়ান্স বিটেন টুয়াইস শাই। কিন্তু 2000-এর পরে সিপিআইএম, আমি এটুকু বলতে পারি, উদাত্ত কণ্ঠেই বলতে পারি, যে এটাকে আমরা এই জন্য আজকে দলিত শোষণ মুক্তি মঞ্চ, এই জন্য হচ্ছে আদিবাসী অধিকার মঞ্চ, কিন্তু এটাকে পপুলারাইজ করা, নিয়ে যাওয়া, এটা আমাদের এখনও আমরা আমাদের পার্টির সর্বস্তরে চালিয়ে দিতে পারিনি।
এটা দুর্বলতা। আর উল্টোটা হয়েছে এর মধ্যেই ওরা মানে আমরা বলতে চাই না, কিন্তু ওই অংশটা সমাজের তারা ইতিমধ্যে নিজেদের কিছু একটা বাঁধন, নিজের একটা সংগঠন একটা গড়ে তোলার চেষ্টা করেছে। এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মতুয়া সম্প্রদায়। আপনি নমঃশব্দ বললেন ওতে, এই যে বৈষ্ণব আন্দোলন হলো শ্রী চৈতন্যের, এটা তাই নিম্নবর্গের মানুষ যার মন্দিরে ঢোকার অধিকার নেই, 500 বছর আগে তারা মনে করলেন মহাপ্রভু শ্রী চৈতন্যকে নিয়ে যে ঠিক আছে, আমি ইং ব্রিং ক্রিং আমি মন্ত্রোচ্চারণ করতে পারি না, আমি পুরুত আমার কাছে আসতে পারে না, আমি তাকে স্পন্সর করতে পারি না, আমি মন্দিরে ঢুকতে পারি না, তাহলে আমি নগর সংকীর্তনে আমি বলবো আমি অত বেশি সংস্কৃত মন্ত্র উচ্চারণ করবো না, আমি শুধু নাম গান করব। এই যে হরি সংকীর্তন হয়, তাহলে আমি শুধু হরে রাম হরে কৃষ্ণ হরে হরে বললাম, তাতেই হচ্ছে আমার মন থেকে আমি আমার উপাস্য এবং উপাসকের যে সম্পর্ক আছে সেটাকে আমি এক্সপ্রেস করতে পারলাম। এটা একটা বিদ্রোহ। একইভাবে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরও এটা কিন্তু এই ব্রাহ্মণবাদের বিরুদ্ধে একটা রেসপন্স। এখন তাদেরই খপ্পরে গিয়ে পড়ে গেল, পড়তে পারবে না। এখন দেখবেন আমরা সুপ্রিয় ঠাকুর অন্যরকম কথা বলছে, কারণ এই নাগরিকতা দেবো, এই দেবো, হ্যান ত্যান, যেরকম বিদেশ থেকে কালো টাকা আনবো আর হচ্ছে কালোরা সব করাপশান দূর করে দেবো, 2 কোটি বেকারকে কাজ দেবো, এরকম ওদেরকেও বলেছে কিছু করার জন্য। তো আর বিজেপি আর তৃণমূল মিলে ওদেরকে ভাগাভাগি রাজনীতি করার চেষ্টা করছে। তো আসল যে উদ্দেশ্য ছিল যে আমার সামাজিক প্রতিষ্ঠা, আমার মান্যতা, আমার স্বীকৃতি এবং আমার সমান অধিকার, সেটা কমিউনিস্টরাই লড়বে শেষ পর্যন্ত। সেটা আজও কালো ঘুরে ফিরে আসতে হবে এই জায়গাতে যে সাম্যের ভিত্তিতে একটা সমাজ তৈরি করতে হবে, সমতা থাকবে, ইকুইটি থাকবে, ইকুয়ালিটি থাকবে। এটা আমি বললে শুধু হবে না, আমার আচার আচরণ আন্দোলন সংগ্রামের মধ্যে সেটাকে ফুটিয়ে তুলতে হবে। সেখানে দুর্বলতা আছে, সেটা দূর করতে হবে। সাচার কমিটির রিপোর্টকে বিরোধীরা আপনাদের বিরুদ্ধে হাতিয়ার করেছিল, এখন কোনো বিরোধী বলছে? আচ্ছা, গত 10 বছর ধরে আর সাচার কমিটি আপনি শুনতে পান খবরের কাগজে, টেলিভিশনে? শোনা যায় না। সিদ্দিকুল্লাহ চৌধুরী, মৌলানা বলে? কেউ বলে না। এটা ভালো হয়েছে আপনি প্রশ্নটা তুলে দিয়েছেন। জাস্টিস সাচার, রাজেন্দ্র সাচার হচ্ছেন পূর্ণ সমাজতান্ত্রিক, সমাজবাদী লোক। আমরা কমিউনিস্টরা যে কমন ইউনিয়ন প্রোগ্রামের ভিত্তিতে মনমোহন সিংয়ের সরকার করলাম, তার যে শর্ত ছিল, তার শর্তের মধ্যে একটা ছিল যে মাইনরিটিসরা যাতে জাস্টিস পায়, যে ডেফিসিয়েন্সি আছে ডেভেলপমেন্টে সেটাতে পায়। আমার পার্লামেন্টে আমার বক্তৃতা আছে, তখন ওরা বলল কি একটা কমিটি তৈরি করছি, কমিশন নয়, জাস্টিস রাজেন্দ্র সাচার কমিটি, বিশেষজ্ঞ কমিটি, তারা দেখবে মুসলমানরা কোন কোন ক্ষেত্রে কোথায় কোথায় পিছিয়ে আছে। আমি তখন বললাম, ওয়্যার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ওয়্যার দের ইজ নো উইল দের ইজ সার্ভে। এবং একটা বাহাদুর শাহ জাফরের একটা কবিতা আমি কোট করেছিলাম উর্দুতে, আপনি কবি মানুষ বলে আমি বলছি, উম্র দরাজ মাং কর লায়ে তে 4 রোজ, 2 আরজু মে কট গয়ে 2 ইন্তজার মে। অর্থাৎ আমি জীবন চেয়ে নিয়ে এসেছিলাম 4 দিনের, তার মধ্যে 2টো কেটে গেল শুধু ইচ্ছা প্রকাশ করতে, আর 2টো কেটে গেল অপেক্ষা করতে করতে। তাহলে আমি মনমোহন সিংকে বললাম পার্লামেন্টে ফ্লোরে দাঁড়িয়ে যে 5 বছরের জন্য তোমার সরকারকে আমরা সমর্থন করেছি, তুমি একটা কমিটি তৈরি করছো, সেই কমিটি রিপোর্ট তৈরি করতে হতে 4 বছর কেটে যাবে। তা তোমার যদি ইচ্ছে থাকে তুমি কাল থেকে অ্যাকশন অ্যানাউন্স করো। এবং আমরা 5টা পয়েন্ট দিলাম। টেকনিক্যাল স্কুল করো মাইনরিটি কনসেন্ট্রেট ব্লকগুলোতে, মেয়েদের গার্লস হস্টেল করো, যেখানে কলেজ নেই সেখানে কলেজ করো, যেখানে মেডিকেল কলেজ নেই সেখানে মেডিকেল কলেজ করো, প্রফেশনাল কলেজ করো, স্কলারশিপ দাও, স্টাইপেন্ড দাও, যেখানে পানীয় জল, রাস্তা এগুলো আছে, ডেভেলপমেন্ট ডেফিসিয়েন্সি, যেমন ট্রাইবালসদের জন্য এলাকায় যেমন স্পেশাল কম্পোনেন্ট প্ল্যান আছে, সাব প্ল্যান আছে, সেরকম মাইনরিটিদের এলাকার জন্য তুমি মাইনরিটি কনসেন্ট্রেট, মুসলমানদের জন্য করতে হবে না, যে ব্লকে বেশি আছে সেখানে যদি রাস্তা করো, যোগাযোগ ব্যবস্থাটা করো, ব্রিজটা করো, তাহলে সবারই সুবিধা হবে। কিন্তু বরঞ্চ সোশ্যাল রিলেশনটা ভালো হয়ে যাবে, যে তোদের জন্য আমাদেরও লাভ হয়ে গেল। যেখানে টয়লেট নেই সেখানে টয়লেট যদি হয়ে যায়, যেখানে ড্রেনেজ নেই সেখানে ড্রেনেজ হয়ে যায়। ডেভেলপমেন্ট ডেফিসিয়েন্সিকে দূর করো। কিন্তু যেটা হয় বুর্জোয়া লিডারশিপের উইকনেস, তারা রিপোর্টটা তৈরি করতে করতে 4 বছর কেটে গেল। এইবার আমাদের রাজ্যে যেটা হলো, ওই সময় নন্দীগ্রাম সিঙ্গুর হচ্ছে, রিজানুর কাণ্ড হচ্ছে, এগুলো মনে করাতে হবে। এখন রিজানুরও বলে না কেউ। তাহলে ওরা দেখলো যে এটাকে সাচার স্টিকটাকে নিয়ে কমিউনিস্টদেরকে মারতে হবে। আমি বারবার বললাম যে আজ পর্যন্ত পার্লামেন্টে সাচার কমিটি নিয়ে আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন রাজেন্দ্র সাচারকে ডেকে নিয়ে এসেছিলেন, বলেন সাচার কমিটি লাগু করবো, এখন চুপ। এখন একমাত্র কমিউনিস্টরাই বলছে যে সাচার কমিটির যে রিপোর্টে যা কিছু বলা হয়েছিল, এখন যেহেতু বিজেপির একটা হিন্দুত্ববাদী রাজনীতি হচ্ছে, এটা বলাই অন্যায় হয়েছে বলে মমতা চুপ। এই সমস্ত মুসলিম সংগঠনগুলো চুপ, যারা চিৎকার করছিল কমিউনিস্ট আমলে। তার মানে কমিউনিস্ট পার্টির সময়, বামফ্রন্টের সময় এই গণতান্ত্রিক অধিকার ছিল, তার অভাব অভিযোগটা নিয়ে সে বলতে পারতো। আজকে দাঁড়িয়ে সেই এজেন্ডাটা পেছনে চলে গেছে। এখন বলছে ভিক চাইনে কুকুর ঠেকা, মব লিঞ্চিং থেকে আটকা।
তাহলে আমাদের গর্ব করে বলার আছে, কারণ কমিউনিস্টরা কেন্দ্রীয় সরকারকে ইনফ্লুয়েন্স করতে পেরেছিল বলে সাচার কমিটি হয়েছে। আর একটা সাচার বললে আপনাকে রঙ্গনাথ মিশ্র কমিশন বলতে হবে, একটা কমিশন। সাচারটা কমিটি আর রঙ্গনাথ মিশ্র কমিশন। এটা অনেকটা এই যে অসুস্থ হলে যেরকম হয় না, টেস্ট করতে বলছে করোনা হলে, ওটা চিকিৎসা নয়, টেস্ট করলে আপনি জানতে পারছেন রোগটা কী। তাহলে সাচার কমিটি ছিল টেস্ট করা, ডায়াগনোসিস রিপোর্ট দেওয়া যে কি হয়েছে, কি পেছিয়ে পড়ার কারণ কী। আর রঙ্গনাথ মিশ্র কমিশন ছিল প্রেসক্রিপশন, তাহলে কি করতে হবে, রেকমেন্ডেশন। আর কমিউনিস্ট পার্টির একমাত্র সিপিআইএম লেড লেফট ফ্রন্ট গভর্নমেন্ট গোটা দেশের মধ্যে রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট লাগু করলো। তাদের ইন্টেনশনকে আপনি ডাউট করতে পারেন না, কিন্তু মমতা এসে সেইটাকে বরঞ্চ আটকে দিয়েছে, এখন আর লাগু চলছে না। কিন্তু গোটা দেশের জন্য কমিশন হয়েছিল, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার লাগু করলো, তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী আমরা কাজ করছিলাম। আর সাচার নিয়ে আমাদের বিরোধ যেটা হলো, যেটা বুদ্ধদা তখন বলেছেন, হয়তো অনেকে ভুল বুঝেছে, আমরা বলার চেষ্টা করেছি যে সাচার কমিটিতে যে রেকমেন্ডেশন ছিল, আমি একটু মুখস্থ, কারণ আমরাই একমাত্র সাচার কমিটি রিপোর্টের আলোকে সিপিআইএম একমাত্র পার্টি গোটা দেশে, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অপারেটিভ পার্ট করেছিলাম। অ্যাকশন প্ল্যান কী হবে, প্ল্যান অফ অ্যাকশন ছিল না ওটাতে ছিল অবস্থা কী আছে। তো সাচার কমিটির রিপোর্টের আলোকে হোয়াট ইজ টু বি ডান, আন্তুলে তখন মন্ত্রী, আমরা তার কাছে দিয়েছিলাম 35 পয়েন্ট প্রোগ্রাম, যে এইটা একটা 1, 2, 3, 4 করে করতে হবে। এটা আমাকে একটু বিস্তারিত বলতে হলো, কারণ অনেকদিন পরেই সুযোগটা পেলাম সাচার নিয়ে একটু আলোচনা করে না, প্রচারে সেভাবে উঠে আসেনি আপনার অ্যাকশন প্ল্যান আমরা বললাম। আর এখন আমরা সেটা নিয়ে মনে করি যে স্টার্টিং পয়েন্ট ওখান থেকে হওয়া উচিত। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমরা বললাম এই 35 দফার মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো আমরা জ্যোতি বসু বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর থেকেই আমরা করেছি, যেমন ভূমি সংস্কার, যেমন গার্লস হোস্টেল, যেমন স্টাইপেন্ড, স্কলারশিপ। বামফ্রন্ট গোটা দেশের মধ্যে আগে এখানে চালু করেছে। সংখ্যালঘু উন্নয়নের জন্য আলাদা দপ্তর, সংখ্যালঘু ডেভেলপমেন্টে ফাইন্যান্স কর্পোরেশন। তাহলে আমরা এটাই বললাম যে সাচার নতুন কিছু বলছে না, যেগুলো বামফ্রন্ট করেছে আরও বেশি করে করবো যদি কেন্দ্র সরকার এটা প্রোগ্রামটা নেয়, আমাদের লিমিটেড রিসোর্সেস। সাম্প্রতিক সময় আম্বেদকরের ভাবনা চিন্তাকে বামপন্থীরা যেভাবে গুরুত্ব দিচ্ছেন, আগে সেরকম একটা দেখা যায়নি। তখন কি আম্বেদকরকে নিয়ে কোনো দ্বিধা বা ছুতমার্গ ছিল? সেটা সবসময় থাকে, ছিল। আম্বেদকরের কিছু লেখা এখন যারা ব্যবহার করছে বিজেপিরা কমিউনিস্টদের সম্পর্কে, কমিউনিস্টদের কিছু মন্তব্য কিন্তু এরকম নয়। আপনি যদি দেখেন তাহলে ইএমএসের লেখা পড়ুন, তিনি তখন থেকেই জাতি প্রথা নিয়ে ব্যাপারটা যখনই আলোচনা করেছেন, আম্বেদকরের যে রোল সেটাকে তিনি দেখিয়েছেন। কিন্তু আসলে যেটা হয়েছে, আম্বেদকরাইটস বলে রিপাবলিকান যে ধারা গেল, তারা কিন্তু পথ হারিয়ে নিল মরুবালু রাশিদে, রবীন্দ্রনাথের ভাষায়। তারা বিচার ছেড়ে আচারে চলে গেল এবং স্রোতটা হারিয়ে গেল মরুবালু রাশিদে। এখন নতুন প্রজন্ম যারা শিক্ষিত হচ্ছে আজকে শিক্ষার অধিকার নিয়ে এবং ইনস্টিটিউশনালাইজ অ্যারেঞ্জমেন্টের মধ্যে থেকে যারা নিজেরা জায়গা করে নিচ্ছে, তারা এটা রিয়েলাইজ করছে যে সাম্যের ভিত্তিতে যদি কথা বলতে হয়, সমতার কথা বলতে হয়, সেখানে লাল আর নীলের মধ্যে কোনো তফাৎ নেই, নীল সাদা নয়। আর এজন্যই দেখবেন আমাদের রাজ্যে, যেহেতু আমরা ভূমি সংস্কার করেছিলাম, যেহেতু অপারেশন বর্গা হয়েছিল, যেহেতু ওইভাবে নিচুতলা উঁচুতলা মানুষ বলে বর্ণভেদ আমরা মানিনি, এই জন্য যখন বিএসপি হয়েছিল লোকে মনে করেছিল এখানে বিএসপি ছড়িয়ে যাবে, হয়নি। যখন কাশিরাম এসেছিলেন এখানে আনন্দবাজার পত্রিকা লিখেছিল এইবার BS4 হয়েছে, তারপর বিএসপি হবে, যায়নি লোকে। কারণ তাদের যে ইস্যুসগুলো আছে সেটা রিফ্লেক্টেড হচ্ছিল আমাদের শাসনে, আমাদের কর্মসূচিতে। বামফ্রন্টের 34 দফা কর্মসূচি দেখবেন, প্রথম 35 দফা কর্মসূচি দেখবেন, তার মধ্যে এই তপশিলি জাতি আদিবাসীদের জন্য কী করণীয় আছে সেগুলো আছে। পরবর্তীকালে যেটা হলো, তৃণমূলকে এভাবে ব্যবহার করা হলো যে মুসলমানদের জন্য সেরকম কোথাও কামতাপুরীর নাম করে, কোথাও রাজবংশীর নাম করে, কোথাও দলিতের নাম করে, কোথাও আদিবাসীর নাম করে, কোথাও মাওবাদীদের নিয়ে, কোথাও ছত্রধর মাহাতোকে নিয়ে, এই ভাগাভাগির রাজনীতিতে সবাইকে আলাদা দোকান খুলে দেওয়া হলো। আসলে এই সব দোকান বিজেপির RSSের একটা হোলসেল দোকানের আলাদা শোরুম, সেটা এখন লোকে বুঝতে পারছে। সেই সময়টাকে আমরা যেভাবে তার নিপাদন করা উচিত ছিল, সেটাকে মোকাবিলা করা ছিল, সেখানে আমরা সবটা সফল হইনি। কিন্তু আদতে আমাদের ইটস নেভার লেট। এখনও আমাদের এই যে হাতরাসের যে কাণ্ড হলো আমাদের রাজ্যে কি হয়নি? কিন্তু আমাদের রাজ্যে এরকম কাণ্ড হলে এটাকে তপশিলি জাতি ভার্সেস উচ্চবর্ণ এভাবে দেখা হয় না, যেহেতু সামাজিক বিন্যাসটা এরকম নেই। অনেক ব্রাহ্মণ সন্তানও বলবেন এটা অন্যায় হয়েছে, কিন্তু আমরা ব্রাহ্মণের বিরুদ্ধে বলছি না, ব্রাহ্মণ্যবাদ আম্বেদকর যেটা বলছেন।
আর আমাদের কাছে হচ্ছে একটা কাস্টের ডমিনেশনকে পাল্টে আর একটা কাস্টের ডমিনেশন নয়। কমিউনিস্ট পার্টির কর্মসূচি হচ্ছে অ্যানিহিলেশন অফ দিস কাস্ট সিস্টেম, এইটুকুই ডিফারেন্স। সোভিয়েত ব্লকের পতনের পর সারা বিশ্বজুড়ে বামপন্থার একটু মন্দা দেখা দিয়েছিল। 21 শতক থেকে আবার দেখা যাচ্ছে মানুষের বামপন্থায় ফেরার একটা ঝোঁক। সাম্প্রতিক চিত্র দেখলেই বোঝা যায় লাতিন আমেরিকায়, ইউরোপের বহু দেশে, বলিভিয়া, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড তো একদম সম্প্রতি খবর। ভারতবর্ষের পরিস্থিতিটাকে এই পরিপ্রেক্ষিতে, এই যে বামপন্থায় ফিরে আসা অন্যান্য দেশে, কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? বিশ্বটা এক কমিউনিস্টদের কাছে, তাই তো? আমরা ভৌগোলিক, প্রশাসনিক, রাজনৈতিক, ঐতিহাসিক কারণে আলাদা দেশ। এই জন্য কমিউনিস্ট আন্তর্জাতিকতাবাদ বিশ্বাস করে। পুঁজিবাদটা গোটা বিশ্বে এক, এবং তারা এই কর্পোরেট পুঁজি বলুন, ফাইন্যান্স ক্যাপিটাল বলুন, এরা হচ্ছে কিন্তু গ্লোবালাইজেশনের নামে, উদারীকরণের নামে গোটাকে একটা মুঠোর মধ্যে নিয়ে এসছে। অথচ যখন শ্রমজীবী মানুষ যে শ্রমের অধিকারের জন্য লড়ছে, তার নিজের শ্রমজীবী মানুষের অধিকারের জন্য লড়ছে, তাকে কিন্তু ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি, হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, আমেরিকান এই করে আলাদা করা হচ্ছে। আমেরিকায় যদি হিন্দু মুসলমান না পায় তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে ইউরোপে যদি এটা না পায় তাহলে মাইগ্রেন্টস। সেখানে কিন্তু ভারতীয়, বাংলাদেশ, পাকিস্তান না, দক্ষিণ এশিয়ার সবাইকে এক চোখে দেখা হচ্ছে। সেখানে কিন্তু রং থেকে বলা হচ্ছে ব্রাউন অর ব্ল্যাক বা ইমিগ্রেন্টস। আমাদের এখানে যেরকম বাংলাদেশি, বিদেশি বলা হচ্ছে, একইভাবে ওখানকার দক্ষিণপন্থীরা যারা আমার দেশ থেকে গেছে তাকে ওইভাবে ইমিগ্রেন্টস বিরোধী একটা জেনোফোবিয়া তৈরি করছে। বিদেশি মানেই হচ্ছে তারা সব কিছু মূলে। তো দক্ষিণপন্থার এক রাজনীতি, বামপন্থারও এক রাজনীতি, কিন্তু নিজস্ব চৌহদ্দির মধ্যে, নিজস্ব যে সীমাটা টেনে দিয়েছেন তার সংবিধানের মধ্যে, তার বাস্তব অবস্থার নিরিখে আমাকে প্রয়োগ করতে হবে। এই জন্য কিউবায় যখন আমেরিকার চোখ রাঙানির বিরুদ্ধে ফিদেল কাস্ত্রো যখন লড়ে যায়, তখন তা আমরা গর্বিত বোধ করি। ভিয়েতনাম যখন ফ্রেঞ্চ এবং আমেরিকান অকুপেন্টসের বিরুদ্ধে লড়াই করে, তখন তার জন্য আমরা গর্বিত হই। আজকে করোনার সময় দেখা যাচ্ছে এই যে বিশ্ব পুঁজিত্ব ফেলিওর, পুঁজিবাদের ফেলিওর। তাহলে আপনি যেটা বললেন একটু বিস্তারিতভাবে বললে, 1990 দশকের গোড়ায় কী হলো, এবং এখানে আমাদের দেশের সঙ্গে মিল, সোভিয়েত রাশিয়া এবং ইস্ট ইউরোপে সমাজতন্ত্রের যে পরীক্ষা নিরীক্ষা চলছিল সেটা ফেল করলো। পুঁজিবাদ বোঝালো গোটা বিশ্বকে এবং আমাদের দেশের প্রচার মাধ্যমে যে সমাজতন্ত্র শেষ। সমাজতন্ত্র বিকেম আ ডার্টি ওয়ার্ড। ওটা বলাই নাকি খারাপ। যেমন এখন আরএসএস, বিজেপি বলছে আচ্ছা, এখন গভর্নর, হঠাৎ মহারাষ্ট্রের গভর্নর আরএসএস লোক, বিজেপি, এখন সংবিধান পড়তে পড়তে হঠাৎ সমাজতন্ত্র লেখা আছে এখানে। ভালো করে পড়েও নি আগে, আর কি মিডিয়ার সামনে পড়তে গিয়ে হোঁচট খেলো, যেটা সমাজতন্ত্র এখানে লেখা আছে। এক, লেখা আলাদা জিনিস, প্রয়োগটা একটা জিনিস। কিন্তু আমি যেটা বলতে চাইছি, ওখানে কি হলো, এই সমাজতন্ত্রের বিপর্যয় যখন হলো, আসলে তো মানুষের বিপর্যয়। আজকে আফগানিস্তান থেকে বুঝতে পারছেন না, আজকে মধ্য এশিয়া দেখলে বুঝতে পারছেন না, পশ্চিম এশিয়া থেকে বুঝতে পারছেন না। তাহলে আমাদেরকে শেখানো হলো ঠান্ডা যুদ্ধের অবসান হয়ে গেল, এবার আমেরিকা যা বলবে সবাই সেটা শুনবে, ইউনিপোলার ওয়ার্ল্ড। কিন্তু সেই দিনই কমিউনিস্ট পার্টি বলেছিল, সিপিআইএম বলেছিল, ইউনিপোলার ওয়ার্ল্ড নয়, মাল্টিপোলার ওয়ার্ল্ড হবে, বাইপোলারও নয়, মাল্টিপোলার হবে। আজকে তাই দেখতে পাচ্ছি আমরা। দুই, যেটা আমি বলছিলাম, একটু ক্রোনোলজি বলতে হবে, অমিত শাহ তো বলে দিয়েছেন ক্রোনোলজি। রাজনৈতিকভাবে পুঁজিবাদের সুবিধা হলো পোস্ট সোভিয়েত, সঙ্গে সঙ্গে আমেরিকার নেতৃত্বে ইঙ্গো মার্কিন সাম্রাজ্যবাদ যেটা করলো, তারা এটাকে কনভার্ট করলো, যেটা রাজনৈতিক অ্যাডভান্টেজ পেল সেটাকে অর্থনৈতিক অ্যাডভান্টেজে, যার ফলে তখন গ্যাট, ডব্লিউটিও, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, তাহলে তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরে ওরা নিজেরটা এজেন্ডা চাপিয়ে দিল, ওয়াশিংটন কনসেনসাস। তাহলে অর্থনীতি সবাই মানবে কেন? তাহলে মার্কস বলে গেছেন তার নিজের মুনাফার জন্য, পুঁজির জন্য সে যুদ্ধে যেতে রাজি আছে। তখন এলো সন্ত্রাসবাদ। তাহলে এখনও কেউ জানে না বিন লাদেনকে কে তৈরি করলো, কোত্থেকে, সৌদি থেকে আফগানিস্তানে চলে এলো, কিন্তু কার অ্যাডভান্টেজ? একটা ক্রাইম হয়ে গেলে দেখতে হয় কার অ্যাডভান্টেজ।
মাওবাদীরা যখন সালকু সোরেনকে মারলো, আদিবাসীদের মারলো, এখন মাওবাদীদের নামে, তারপরে কার অ্যাডভান্টেজ হলো দেখতে হবে। তাহলে ডিটেকটিভ উপন্যাস ছোটোবেলায় যদি আপনি পড়ে থাকেন তাহলে দেখবেন কীভাবে যখন তদন্ত করতে হয় তখন দেখতে এতে কার লাভ হলো, তাহলে মোটিভটা কী ছিল। তাহলে সন্ত্রাসবাদের নাম করে বিশ্বে কিন্তু সন্ত্রাসবাদ শেষ হলো না, কিন্তু সিনিয়র বুশ বললেন যে চলো আমরা কোয়ালিশন এগেনস্ট টেরোরিজম। অনেকে মনে করলো এবার আমেরিকা কোয়ালিশনে যেতে হবে আমাদেরকে, তাহলে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেল। তাহলে রাজনৈতিক অ্যাডভান্টেজকে ইকোনমিক অ্যাডভান্টেজ, ইকোনমিক অ্যাডভান্টেজকে ডিপ্লোম্যাটিক অ্যাডভান্টেজ, ডিপ্লোম্যাটিক অ্যাডভান্টেজকে সাস্টেইন করার জন্য ওয়ার ইন্ডাস্ট্রি, মিসাইল, বোমা, এই আমরা রাফেল কিনছি। তাহলে একটা রিজিনাল এলাকাগুলোতে টেনশন তৈরি করা হলো এবং এই চলবে চীন ভারত, চীন পাকিস্তান। আমাদের দেশে কী হলো, এই সবটা দক্ষিণপন্থার অ্যাডভান্টেজে গেল। এক, ওরা বললো ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ইসলামিক টেরোরিজম। তাহলে ওই সময় আরএসএস এখানে মন্দিরের আন্দোলন হচ্ছে, তাহলে মুসলমান ভিলেন হয়ে গেল। গোটা পৃথিবীকে ভাগ করা হলো দুটো ভাগে। এক দল বলবে ইসলাম খাতরে মে হ্যায়, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ইসলামের বিপদ বাড়ছে, রাস্তায় নেমে পড়ো। ওই আমাদের বিজেপি এখন সব তৃণমূলে যারা গেছে পরে বিজেপিতে যাবে, ইদ্রিস আলী টালির মতো লোকেরা। আরেক দল বলবে ইসলাম থেকে খাতরা আছে, দের ইজ ডেঞ্জার ইন ইসলাম, আমেরিকা বলবে। এবং তারই টাকায় পয়সায় আরেক দল বলবে ইসলাম ইজ ইন ডেঞ্জার। নিদার ইসলাম ইজ ইন ডেঞ্জার নর দের ইজ ডেঞ্জার ইন ইসলাম। কিন্তু পলিটিক্সটা করার জন্য এটা করতে হয়েছে গোটা বিশ্বে। তার ইন্ডিয়ান চ্যাপ্টারটা আরএসএস করলো, বিজেপিগুলো। আপনি বললেন না কেন কমিউনিস্ট এরকম হয়ে গেল, তাহলে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড। আজকে আপনার প্রশ্নে আসি, এইবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সময় লাগে, লোকের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসে। করোনার সময় যেটা হলো, এক্স-রে রিপোর্ট সামনে চলে এলো পুঁজিবাদের। এমনিতে আপনার চেহারা একরকম, কিন্তু যখন হাড় ভাঙে, যখন এক্স-রে করেন তখন বলবো এরকম কঙ্কালসার চেহারা আমার, হাড়গোড়। তাহলে করোনা যেটা করলো, ইকোনমি, সোসাইটি, ইকোনমিক ইনস্টিটিউশনস, পলিটিক্যাল ইনস্টিটিউশনস, সুপ্রিম কোর্ট, এই সবটার এক্স-রে রিপোর্ট আপনার সামনে হাজির করে দিল। যখন পরিযায়ী শ্রমিকরা বলছে বাড়ি ফিরবো, আমার ঘরের ছেলে মেয়ে, তখন কেন্দ্র এবং রাজ্য সরকার বলছে না, ট্রেন চলবে না। অথচ আপনাকে শেখানো হয়েছে ছোটোবেলা থেকে রেল হচ্ছে জাতীয় সম্পদ। অথচ মোদি আর দিদি বললেন না, এটা জাতীয় সম্পদ না, এটা কারোর বাপের সম্পদ, প্রয়োজনে লাগবে না, জাতির প্রয়োজনে লাগবে না। এই যে ক্রাইসিসটা গোটা বিশ্বে এটা হয়েছে। এই জন্য দেখবেন সমাজতান্ত্রিক দেশগুলো যেভাবে মোকাবিলা করতে পারলো, সামাজিক মালিকানার জন্য, হেলথ কেয়ার সিস্টেমের জন্য, পাবলিক হেলথ কেয়ার সিস্টেমের জন্য। আর যারা বলেছিল হেলথ ইন্স্যুরেন্স ঠিক করে দেবো, ট্রাম্প থেকে মোদি থেকে মমতা, তারা ফেল করলো, ফেল করতে বাধ্য। কারণ আমার দরকার বেড, আমার দরকার প্রাইমারি হেলথ সেন্টার, সাবসিডি হেলথ সেন্টার, আমার দরকার ডাক্তার, আমার দরকার চিকিৎসক, আমার দরকার মাস্ক, আমার দরকার স্যানিটাইজার, আমার দরকার ভেন্টিলেটার, আমার দরকার অক্সিজেন সিলিন্ডার। সেটা নেই। গোরখপুরে অতগুলো শিশু মরে যাওয়ার পরে ডক্টর কফিলকে জেল দিতে হয়, কিন্তু অক্সিজেনের ব্যবস্থা করা যায় না। আজকেও তাই হচ্ছে। এই জন্য পুঁজিবাদের যে সংকট, তার থেকে মানুষ এখন বুঝছেন। তার যারা মনে করেছিল পুঁজিবাদটা হচ্ছে ইতিহাসের শেষ স্টপেজ, আমরা বললাম নয়, তারপরেও বিশ্বটা আছে এবং এগোতে হবে। আজকে জোসেফ স্টিগলিসকেও বলতে হচ্ছে যে পুঁজিবাদ ফেল করেছে, ধান্দা পুঁজি আরও ফেল করেছে। আদানি আম্বানির সম্পদ বেড়েছে, কিন্তু দেশের 80% লোক দারিদ্র্যের দিকে নিচে নেমে গেছে। এই জন্যই আবার সবাইকে এক কাট্টা করে, ইটস আ পপারাইজেশন, ইটস আ প্রোলেটারিয়াইজেশন। একটা বিশাল অংশের লোক সর্বহারা হচ্ছে গ্রামীণ এবং শহুরে, তাকে আমাকে জড়ো করতে হবে। এবং তাদের মধ্যে আবার ওই প্রান্তিক মানুষরাই আছে বেশি, আদিবাসী, তপশিলি জাতি, সংখ্যালঘু, প্রতিবন্ধী, দিনমজুর, ক্ষেত মজুর। আমরা যখন বলবো সোশ্যাল এবং ইকোনমিক দুটো দিক থেকেই যারা প্রান্তিক আছে। শতবর্ষের কমিউনিস্ট পার্টির সামনে এখন তাহলে সবথেকে বড় চ্যালেঞ্জ কি? ভারতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার তাগিদে নির্বাচনে নিজেদের আসন বাড়িয়ে নেওয়া, না সর্বশক্তি দিয়ে এই কর্পোরেট পুঁজিপোষিত সাম্প্রদায়িক জনবিরোধী শক্তিকে মোকাবিলা? তার থেকেও বড় চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের দেশে এটা হয়েছে। সাধারণত হতো কি, সামন্ততন্ত্র থেকে যদি পুঁজিবাদে উত্তরণ হয়, তাহলে এই সমস্ত যে পুরনো ধ্যান ধারণা, অবসকুরেন্টিস্ট আইডিয়াস, তারপরে কুসংস্কার, তারপর হচ্ছে ধর্ম, জাত, জাতিভেদ, প্রথা, এগুলো থেকে ঊর্ধ্বে উঠব। আমাদের দেশে কী হলো, স্বাধীনতার পরে আমাদের দেশের একচেটিয়া পুঁজিপতি এবং পুঁজিপতি শ্রেণী যেটা করলো, সামন্ততন্ত্রকে বিনাশ করার বদলে তার সঙ্গে আপোষ করে নিল। এটা শুধু সামন্ত প্রভুরা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস থেকে বিজেপি চলে যাচ্ছে তা নয়, রাজা রাজওয়াড়ারা।
সাম্রাজ্যবাদরা যেরকম এই সামন্ত প্রভুদের সঙ্গে আপোষ করে নিয়েছিল বলে আমাদের এই জাতিভেদ প্রথার লড়াইটা, আমাদের এই ভূমির লড়াইটা আমরা লড়তে পারিনি ভালো করে, এরকম স্বাধীনতার পরে সেটা হওয়ার ফলে যেখানে বামপন্থীরা স্ট্রং সেখানে এই দুটোই হয়েছে, অপারেশন বর্গা হয়েছে, ভূমি সংস্কার হয়েছে, জাতিভেদটাকেও আমরা দুর্বল করতে পেরেছি, কিন্তু শেষ তো করতে পারিনি, এই রেমিসেন্স তো রয়ে গেছে। তাহলে এখানে কর্পোরেট পুঁজি যেটা করছে এখন ইন্ডিয়াতে বাজার দেখে, তারা আনফর্চুনেটলি এখানে একটা মিক্সচার হচ্ছে কর্পোরেট কমিউনালিজম, সাম্প্রদায়িকতা এবং কর্পোরেট পুঁজির ইন্টারেস্ট দুটো। এই হিন্দুত্ব ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, আদানি আম্বানিও আছে, মোদি মোহন বাগাতও আছে, লগে লগে মমতাও আছেন, এবং আম্বানি দেখবেন একদিকে মোদির হাত ধরেছে, একদিকে মমতার হাত ধরেছে। তারা কর্পোরেট পুঁজি যেটা করছে এই কমিউনাল কাস্ট এই সমস্ত ফোর্সগুলোর সঙ্গে আপোষ করে নিচ্ছে, কারণ তাকে তার শাসন এবং শোষণটাকে বজায় রাখতে হবে। তাহলে আমার লড়াইটা কী হচ্ছে, এই কর্পোরেট কমিউনালিজম যেটা করতে চাইছে যে প্রজেক্টটা আসলে একটা ফাসিজম, ফাঁসিবাদ, যেখানে আপনার মানবাধিকার থাকবে না, গণতন্ত্রে কথা বলার অধিকার থাকবে না, আপনার লেখার অধিকার থাকবে না, আপনি যে কবিতা লিখেছেন জরুরি অবস্থাতেও খারাপ অবস্থা হবে, তাই তো? কোনো প্রশ্ন করবে না। সুধা ভারদ্বাজ প্রশ্ন করলে ইউপিএ লাগবে, তানিয়া ভারদ্বাজ প্রশ্ন করলে মমতা বলবেন তুই মাওবাদী, তুমি সিপিএম, তুমি এসএফআই। এই ফাঁসিজমের যে পদধ্বনি শোনা যাচ্ছে তাকে রোখা, তাকে একা কমিউনিস্টরা রুখতে পারবে না। তাই কমিউনিস্টদের সঙ্গে সমস্ত বাম, শুধু বাম ফ্রন্ট নয়, শুধু বাম দল নয়, তার সঙ্গে বাইরে বামপন্থী মনস্ক মানুষ, বাম গোষ্ঠী, ব্যক্তি, তাদেরকে সবাইকে জড়ো করতে হবে। তো তাহলেও দেশের এই এখন আপনি বলছেন এই যে সাময়িক যে উত্থান হয়েছে এই কর্পোরেট পুঁজির মুনাফার এবং তারই সুদ হিসেবে কমিউনালিজমের, তাহলে আমাকে দুটো যদি চ্যালেঞ্জ করতে হয়, তাহলে আমাকে অন্যান্য গণতান্ত্রিক এবং ধনপ্রকর শক্তির সঙ্গেও যোগ নিতে হবে সবাইকে। এটা ডিমিট্রভ ইউনাইটেড ফ্রন্ট ট্যাকটিক্স বলে গেছেন, এটা কমিউনিস্টরা আন্তর্জাতিক স্তরে আলোচনা করেছে, যেখানে আমরা 30-এর দশকে যখন ফাঁসিবাদের উত্থান হচ্ছে তখন কমিউনিস্টরা সোশ্যালিস্টরা যে ভুল করেছে সেই ভুলটা যাতে না করা হয় এবং যাতে একটা বৃহত্তর ঐক্য গড়ে তুলে আমাকে এটাকে আটকাতে হবে। ভোটটা তার সঙ্গে ইনসিডেন্টাল, অবশ্যই ইম্পর্টেন্ট ডেমোক্রেসিতে, অ্যাজ লং অ্যাজ ডেমোক্রেসি আছে, কিন্তু আদৌ ভোট করবে কি না 2024-এ সেটাই নিয়ে যখন ডাউট তৈরি করছে, সুতরাং আমার অধিকারটাকে পাওয়ার নেওয়া, অধিকারটাকে পাওয়ার জন্য, হকটাকে আদায় করার জন্য লড়াইটা করতে হবে সবাইকে নিয়ে। আপনার কথার থেকেই বলছি, আপনি বললেন সমস্ত বাম শক্তি এবং তার বাইরে যারা সোশ্যালিস্ট মনস্ক যারা রয়েছেন। তো আমাদের দেশে তো বামপন্থী শক্তিগুলো বহুধা বিভক্ত, অনেকগুলো বামপন্থী পার্টি। একটা ঐক্যবদ্ধ বামপন্থী দল গঠনের ক্ষেত্রে আপনার মতামত কী, বা পার্টির? এটা খুব বহুল চর্চিত বিষয় এবং মাঝে মাঝে আলোচনা করা হয়। স্বাভাবিক, শতফুল বিকশিত হোক, বামপন্থা আপনি একটা স্ট্রেট জ্যাকেটে নিতে পারেন না, দের আর ভেরিয়াস শেডস অফ লেফট। কমিউনিস্ট পার্টির কাজ হচ্ছে এদেরকে জড়ো করা কমন ইস্যুসতে, দেশ বাঁচাতে, দেশের মানুষের ঐক্য বাঁচাতে, মানুষের অধিকার বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে এবং উন্নয়নের জন্য, এবং সেই উন্নয়নের ভাগটা যাতে আমার ডাউন ট্রোডেন নিচে পিছিয়ে পড়া ইহাদেরও পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার তাদেরকে। তাহলে শুধু কমিউনিস্ট বামপন্থী বিভক্ত, দক্ষিণপন্থীরা বিভক্ত নয়। সে তো দক্ষিণপন্থীদের যে ক্যারেক্টারিস্টিক, এখনো পর্যন্ত বিজেপি মেজরিটি অফ দ্য পিপলের রেসপেক্ট কমেন্ট করে না, সাপোর্টও কমেন্ট করে না, রেসপেক্টও কমেন্ট করে না, বরঞ্চ যারা ভোট দিয়েছে তারাও গাল দেয় পড়ে। কিন্তু ভোটের সময় এমন একটা ভাব তৈরি করা হয়, যেমন এই দুর্গাপূজার সময় এমন একটা আবহাওয়া তৈরি করা হয় যেটা জাতীয় উৎসবে মতাটা হয়। তো ভোটটাও এরকম করেছে, এখন এই খাকে পিকে টাকা পয়সা দিয়ে এমন একটা তৈরি করে দেয়, একটা আবহাওয়া তৈরি করে, একটা হ্যালো তৈরি করে দেয়, আলোকোজ্জ্বল একটা অবস্থা, তাকে আপনি অন্ধকার দিকটা দেখতে পান না। সেটার মোকাবিলা আমরা করতে হবে। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন, দুটো কমিউনিস্ট পার্টি, তিনটে কমিউনিস্ট পার্টি গত 1 দশক ধরে, তিনটে, এবং তার আগে গত 4 দশক ধরে প্রায় দুটো কমিউনিস্ট পার্টি এক সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুতে কমন কথা বলছে। এটা কি কম? যেখানে একটা এনডিএর বিজেপি ছাড়া আর কেউ থাকলো না, সব ভেঙে পড়লো। উদ্ধব ঠাকরে, শিবসেনা, আকালি, তার আগে মমতা, তার আগে হচ্ছে চন্দ্রবাবু নাইডু, এরকম আমি ন্যাশনাল কনফারেন্স যারা যারা গিয়েছিল,
তাহলে দক্ষিণপন্থী যে জোটটা তৈরি করলো আসলে তারা কি করে তারপর নিজের আরএসএসের এজেন্ডাকে রাখার জন্য হিডেন থেকে যেন বাইরে বেরিয়ে এলো, আস্তে আস্তে তার বন্ধুহীন হয়ে গেল সে, কিন্তু ওদের বেসটাকে সে নিয়ে নিল। বামপন্থী যখন ঐক্য করে এই দুটো তফাৎ আছে, এক আমরা একটা কর্মসূচির ভিত্তিতে করছি, আর দুই হচ্ছে কারুর বেসটাকে আমরা নেব না। আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, বিপ্লবী বাংলা কংগ্রেস কবে এসছে আমাদের সঙ্গে? আমরা কি তাদেরকে নিঃশেষ করে দিয়েছি? করার চেষ্টা করব না, বরঞ্চ তাদেরকে আরও সঙ্গে নিতে হবে, আরও যারা নেই তাদেরকেও নিতে হবে। আর দুই হচ্ছে একটা আলাদা কোনো হিডেন এজেন্ডা আমাদের থাকবে না, যেটা এজেন্ডা পার্টির এজেন্ডা আছে কিন্তু কমন প্ল্যাটফর্মে যখন আসবো যে কমন এজেন্ডা আছে সেটাকে আমরা পার্সু করব, যার ফলে বামপন্থী ঐক্যটা বৃহত্তর হচ্ছে, দক্ষিণপন্থী ঐক্যটা সংকুচিত হচ্ছে। একটু আশার আলো দেখুন। জাতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলিকে ঐক্যবদ্ধ করার যে নীতি আপনারা নিয়েছেন, আপনি একটু আগে বললেনও তাই, সেখানে কংগ্রেসের ভূমিকা কতটা বিশ্বাসযোগ্য? আমি কেন এই প্রশ্নটা রাখছি, কয়েকদিন আগেই রাম মন্দিরের শিলান্যাস নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর একটা টুইট কংগ্রেসের নরম হিন্দুত্বের চেহারাটা আবার দেখিয়ে দিয়েছিল। বিজেপির উগ্র হিন্দুত্বের বিরুদ্ধে লড়াইয়ে বৃহত্তম দল কংগ্রেসের এই ধরনের ভূমিকা আগেও ছিল, এখনও আছে। আঞ্চলিক দলগুলোর মধ্যে পরিবারতন্ত্র, দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং অতীতে বরাবর বিশ্বাসঘাতকতা, তার ইতিহাসও আছে। এই সব নিয়ে এইরকম একটা শক্তিশালী বিজেপির মতো দল, কর্পোরেট পুঁজির বলে বলিয়ান, তাদের বিরুদ্ধে আপনাদের লড়াইটা। কৌশিকবাবু, আপনি কবি, আমি ঠিক কবিতা আসে না আমার, খুব হার্ড প্রোজে বলি, গদ্যে বলি কথা, আবার কবিতাগুলো মনেও থাকে না। তো রবীন্দ্রনাথের ভারততীর্থ কবিতা ছিল না, আপনারা শুনে দিতে পারেন। আচ্ছা, এসো আর্য অনার্য, হিন্দু মুসলমান, শক, হুন, পাঠান, মোগল, তাহলে আপনি বলবেন না ওরটা তো এটা ছিল, ওরটা তো এইটা ছিল, ওরটা তো ওটা ছিল। অথচ রবীন্দ্রনাথ বলছেন মঙ্গল ঘট হায়রি পড়া, সত্তরে এসো, এসো হিন্দু, এসো খ্রিস্টান, এসো পার্সিক, সবাইকে আসতে হবে। তাই যেটা তিনি জাত, ধর্ম, ভাষা নিয়ে বলেছেন, আমি যদি আজকে যদি ফাঁসিবাদের বিরুদ্ধে লড়তে হয়, কে কবে কি করেছিল, কে কবে টুইট করেছিল, কার ঠাকুরদা কোথায় জল এঁটো করেছিল, আমরা সেটার মধ্যে যাব না। বৃহত্তর তৈরি হওয়ার জন্য কমন ইস্যুটা কী সেইটার উপর হাইলাইট করব। আমরা জানি প্রত্যেকটা, আমি যেটা শুরু করেছিলাম, প্রত্যেকটা রাজনৈতিক দল একটা নির্দিষ্ট শ্রেণীর প্রতিনিধিত্ব করে, এটা হচ্ছে কমিউনিস্ট ক্লাসিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে যে বুর্জোয়া শ্রেণী যার প্রতিনিধিত্ব করছে তার যে লিমিটেশন আছে থাকবেই। তাকে তো আমি বিপ্লব করার জন্য নিয়ে আসছি না, তাকে তো আমি জনগণতান্ত্রিক বিপ্লব করার জন্য নিয়ে আসছি না। জনগণতান্ত্রিক বিপ্লবের জন্য আমার শ্রেণী ঐক্য গড়ে তুলতে হবে, শ্রমিক শ্রেণী, তার সঙ্গে হচ্ছে কৃষক, বাকিরা মধ্যবিত্তরা দোদুল্যমান। তো এই দোদুল্যমান হয় আপনি বলেন তাহলে মধ্যবিত্তদের সঙ্গে নিচ্ছ কেন? নিতে হবে, এমনকি বুর্জোয়াদের একটা অংশকে নিতে হবে। আজকে এই দেখবেন পুজোর পরে দোকানদার, ব্যবসায়ী, তারাও আন্দোলন নামে গোটা দেশে, শুধু কৃষকরা নয়, শুধু শ্রমিকরা নয়। আমরা তার সমর্থন করি না, কিন্তু যখন একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে 6 মাস যদি তার নেগেটিভ চলে, তার পুঁজি শেষ হয়ে যাবে, তখন তাকে তার দাবি নিয়ে নামতেই হবে। তা আমি সে অংশকে নেবো কি নেবো না? তখন বলবো না ভাই, তুমি তো জিএসটির সময় আমার সঙ্গে আসনি। নো, তার দোদুল্যমানতাকে মাথায় রেখেই আমাকে নামতে হবে, কিন্তু কমন ইস্যুতে কমন গ্রাউন্ড আমাকে ব্রেক করতে হবে। আমি প্রিয়াঙ্কা গান্ধীর জন্য যাচ্ছি না, আমি রাহুল গান্ধীর জন্য যাচ্ছি না, রাজীব গান্ধীর সন্তান বলে যাচ্ছি না, এমন রাহুল গান্ধীর সন্তান বলে যাব না, এটা বলা অন্যায় হবে। আমি যাচ্ছি কারণ একটা অংশের মানুষ এখনো কংগ্রেসের পেছনে আছে, আমাকে সেই মানুষ দরকার, আমার শ্রেণী আছে। তাহলে আমি যদি আমার শ্রেণীর ভারসাম্যকে যদি পরিবর্তন করতে চাই, কমিউনিস্ট পার্লেন্স যদি ব্যবহার করি, তাহলে আমাকে আমার শ্রেণীর সেই অংশের কাছে আমি পৌঁছতে হবে, আমাকে যার কাছে আমি পৌঁছতে পারিনি, টু রিচ দ্য আনরিচ। সে হয়তো মনে করছে না আমার মুখ্য ওখান থেকে আছে, এমনকি যে লোকটা রাম মন্দিরের জন্য কর সেবা করতে গিয়েছে, আমি তার কাছে পৌঁছতে হবে, কারণ আমি জানি রাম মন্দির মুক্ত হলেও রিপোর্ট নিয়ে পৌঁছতে হবে। তো যে বলছেন তার কর্মহীন অবস্থা, তার কর্মনাশা রাজনীতি থেকে সে মুক্তি পাবে না, অর্থনীতি থেকে। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। হ্যাঁ, বিভিন্ন রাজ্যে একাধিক ইস্যুতে বামপন্থী গণসংগঠনগুলোর ঢেউ আছড়ে পড়ছে, কিন্তু তার প্রভাব নির্বাচনের ময়দানে সংহত করা যাচ্ছে না কেন? এটা অনেক কারণ আছে। আমি যেটা শর্টে যদি বলি, ইলেকশনটা আগে ছিল একটা আর্ট,
এখন হয়ে গেছে ইলেকশনটা একটা সায়েন্স, এবং তার সঙ্গে আছে একটা ইকোনমি। এই যেই ভোট আসবে দেখবেন আমরা অনেক মেল পাবো, হোয়াটসঅ্যাপ পাবো, চিঠি পাবো যে আপনার হয়ে আমরা প্রচার করতে রাজি আছি, একটা কন্ট্যাক্ট দিন, আপনার জন্য আমরা মাইন্ড গেম নিয়ে খেলবো, মানুষের ভাবনা নিয়ে করব। এসব আসতে থাকে প্রত্যেক ভোটে। কনস্টিটুয়েন্সি ওয়াইজ করতে পারি, স্টেট ওয়াইজ করতে পারি, কমিউনিটি ওয়াইজ করতে পারি। দেশি বিদেশি নানা রকম কোম্পানি আছে যারা এখন তেল সাবান বিক্রি করছে, কালকে তারা ভোটও বিক্রি করবে। তাহলে পারি না। এবং এই যে কোটি কোটি টাকা বিজেপি যেটা করেছে, এই যে নন ট্রান্সপারেন্ট ইলেকট্রাল বন্ড করে, তারা তো যেমন পিএম কেয়ার ফান্ড যারা দিয়েছে, কোনো অডিট হবে না, কোনো হিসেব হবে না, আজ পর্যন্ত কেউ জানলো না কে কোন কোম্পানি কত টাকা দিল। কেউ তার হাতে খনিটা বেঁচে দিচ্ছে, তখন জানতে পারছি, তার হাতে রেলটা দিয়ে দিচ্ছে, তখন জানতে পারছি। কারণ এই টাকার খেলা, এখান থেকে যেমন চিট ফান্ডের টাকা নিয়ে যেমন মুকুল মমতা নেমেছিল, তেমনি চিটিংবাজির টাকা নিয়ে, পরিষ্কার কথা আমি বলছি, গোটা দেশে এই মোটা ভাই ছোটা ভাই মিলে নেমেছে। সেইখানে আমরা লড়ছি একটা অসম যুদ্ধ, কিন্তু একটা আদর্শ দিয়ে, একটা লক্ষ্য দিয়ে। এবং এটা বুঝে নেবেন, ভাড়াটে সেনা দিয়ে বেশি দিন লড়াই হয় না। যে লোকটা বিরিয়ানির প্যাকেটের লোভে তৃণমূলের মিছিলে গেছে, সে যখন লকডাউনের পিরিয়ডে রেশন পায়নি, তাকে লাল ঝান্ডা মিছিলে আসতে হবে। যে লোকটা মনে করেছে তৃণমূলের ঝান্ডা ধরলে আমি কাজ পাবো, অথচ তার সন্তান যখন দেশে ফিরবার জন্য চেষ্টা করছেন, মমতা বলছেন করোনা এক্সপ্রেস ঢুকতে দেবো না, আর মোদি বলছে চালাবো না যতক্ষণ না মমতা বলবে রেল, তখন ওদের কাজটাইটা সে বুঝতে পারবে আমাকে তাকে সঙ্গে নিতে হবে, আমাকেই আর্ট এবং সায়েন্স দুটোকে কম্বাইন করতে হবে। এই অসম যুদ্ধে অবশ্যই অসম যুদ্ধ বলছেন, যে কমিউনিস্টরা কর্পোরেট সবসময় অসম পুঁজি, যুদ্ধ। বিভাজন, যেদিন স্পার্টাকাস লড়েছিল সেদিন অসম যুদ্ধেই নেমেছিল। ছিল। 2021-এর নির্বাচনে আপনি একটু আগে উত্তরটা দিয়েছেন, তবু আর একটু পরিষ্কার করে জানতে চাচ্ছি যে নির্বাচনে কংগ্রেসের সাথে আপনাদের জোট নিয়ে অনেক বাম মনোভাবাপন্ন মানুষের মধ্যেও বেশ কিছু দ্বিধা, সন্দেহ, সংশয় রয়ে গেছে। হয়তো তারা এই সংশয় নিয়েই ভোট দেবে। এ নিয়ে একটু পরিষ্কারভাবে পার্টির বক্তব্যটা যদি একটু বলে দেন, যারা বাম মনস্ক মানুষ। নজরুল বলেননি কান্ডার হুঁশিয়ার কবিতায়, সংশয় সবসময় থাকবে। তারপরে বলতে হবে হিন্দু নরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। তাহলে সে কনফিউশনটা তো তৈরি করে দেওয়া হচ্ছে, তার মধ্যে কনফিউশন না। প্রচার মাধ্যমে ঘণ্টাখানেকে 24 ঘন্টায় প্রতিদিন বিশেষজ্ঞরা ওই পিকের টাকায়, পরিষ্কার কথা বলছি, আগে যেমন চিটফান্ডের টাকায়, সেরকম মোটা ভাইয়ের ওই টাকা কনভার্ট করেছিল যখন, হাজার হাজার কোটি টাকা লাভ করেছিল। এখন যেটা পিএম কেয়ার্সে যে টাকা নিচ্ছে, ইলেকট্রাল বন্ডে যে টাকা নিয়েছে, সেই টাকা দিয়ে প্রতিদিন এমন এজেন্ট এঙ্গেজ করা হচ্ছে যে মন্দির মসজিদের চাতাল থেকে, নাপিতের দোকান থেকে, চায়ের দোকান থেকে, স্টুডিওতে বসে, খবরের কাগজের এডিটোরিয়াল বোর্ডে বসে প্রতিদিন মাথার মধ্যে এই সংশয়গুলো ঢোকাচ্ছে। আর অনেকেই মনে করে যে ওরাই ইতিহাস তৈরি করে, কিন্তু ওরাই যদি ইতিহাস করতো তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বশংবদও এরকম অনেকেই ছিল, কিন্তু পারেনি। তাহলে আজকেও দাঁড়িয়ে ওই মোরালেসকে হারানোর জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া কম চেষ্টা করেনি, কিন্তু বলিভিয়ার মানুষকে ঢোকাইতে পারেনি। হয়তো এখানে এগোবে, ওখানে পেছোবে, হয়তো এখানে সফল হবে, ওখানে বিফল হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যদিও বারবার বলতেন, জনগণ ইতিহাস তৈরি করে। কুণাল ঘোষ ইতিহাস তৈরি করে না, আমি নামটা বললাম কারণ এর মধ্যে তার ডিগবাজি কয়েকবার দেখে নিয়েছে লোকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। আর কলকাতা পুলিশও ওই মিথ্যা মামলা দিয়ে বা হচ্ছে তোমার গিয়ে কী বলে টিনের বাক্সের মতো ঢাবাডাব ঢাবায় বাজাচ্ছিল না, যে আওয়াজটা যাতে বাইরে না যায়, ওই পুলিশের গাড়িটাকে আওয়াজ হচ্ছিল, ওই ঢাকের আওয়াজও সবটা তৈরি করে না। মিডিয়া আমাদের দেশে দেখেনি মিডিয়া কীরকম হয়। সংসদে আমরা যখন বলছি তৃণমূল টাকা চুরি করেছে, তখন 2013 লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের সময় মিডিয়া তখন প্রতিদিন দেবযানীর ছবি আর সুদীপের ছবি, সুদীপ্ত সেনের ছবি ছাপছিল না, যে আলিপুরদুয়ারে গেছে, আলিপুর কোর্টে গেছে, এইখানে গেছে, ওইখানে গেছে, আর লোকে মনে করছে এইবার বোধহয় টাকাটা নিয়ে আসবে, এইবার বোধহয় টাকা সামলেশন কমিশন হয়েছে। মমতা বললেন ব্যাংক তৈরি করে দিয়েছি, 500 কোটি টাকার ফান্ড করে দিয়েছি।
আশায় মরে চাষা। তো এরকম শঙ্কাও তৈরি করা হয়, এরকম আশা নিরাশার দোলাচলে তৈরি করা হয়। কিন্তু মানুষের অভিজ্ঞতা থেকে আমাদের যেমন শিখতে হবে, সেরকম সেই অভিজ্ঞতার সঙ্গে আমাদের যে রাজনৈতিক প্রশ্ন আছে সেটাকে জুড়ে দিতে হবে। তাহলে আপনি বলতে চাইছেন যে এই দক্ষিণপন্থী শক্তিগুলো বিজেপি, তৃণমূল সব এক, এবং এদের প্রতি বীতশ্রদ্ধ মানুষ অলরেডি হয়ে গেছে, বিশেষ করে এই করোনা আমি যদি বলি গোটা দুনিয়াটা এক, হ্যাঁ, দুনিয়াতে এক, এবং এই আমফান পরবর্তী, তাহলে তাতে দুটো ভাগ। এই দল ও দলের কথা ছেড়ে দেন, আমি তৃণমূল বিজেপি বলছি না। একদল মানুষ মনে করে এটা আমার বাপ ঠাকুরদার সম্পত্তি হিসেবে পেয়েছি। সে রাজা রাজার হতে পারে, যোদ্ধার জমিদার হতে পারে, তোলাবাজ হতে পারে, সিন্ডিকেট রাজ হতে পারে, মস্তান হতে পারে, ঘুষখোর মন্ত্রী হতে পারে, দুর্নীতিবাজ হতে পারে, যে জঙ্গল কেটে সাফ করছে, যে খনি লুট করছে। সে মনে করে যা কিছু পেয়েছি এটা হচ্ছে আমার বাপের সম্পদ, এটাকে লুট করব। কিন্তু বেশিরভাগ মানুষ তা নয়। বেশিরভাগ মানুষ মনে করে আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য এই পৃথিবীটাকে ধারে পেয়েছি, আমাকে সুদে আসলে ফেরত দিতে হবে। এই জন্য জঙ্গল কাটে একদল লোক, আবার গাছ লাগায় আর একদল লোক, চাষ করে আর একদল লোক। পৃথিবীতে যদি জঙ্গল কাটার লোক বেশি হতো তাহলে এতদিনে জঙ্গলটা, পৃথিবীটা মরুভূমি হয়ে যেত, শস্য শ্যামলা থাকতো না, সবুজ থাকতো না। তাহলে একদল যেমন বলে লুটে পুটে খাও, এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই, তখন বেশিরভাগ আবার বলে সুকান্তর ভাষায়, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের প্রতি এ আমার দৃঢ় অঙ্গীকার। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে এই ধরুন রাস্তাঘাটে, চায়ের আড্ডায়, বাজারে, দোকানে বামেদের এই যে লড়াই বা বিকল্প নীতির কথা, সাফল্যের কথা বিভিন্ন জায়গায় ঘোরেন। আপনার কি ধারণা, আপনার কি তাই মনে হচ্ছে? বাড়ছে। প্রথমে একটা এখানে এটা বুঝে নেন, তৃণমূল কংগ্রেস একটা আলাদা করে তৈরি হয়েছিল একটা প্ল্যাটফর্ম, একটা ভয়, ভীতি, সন্ত্রাসের রাজত্ব তৈরি করার জন্য, যেখানে গণতন্ত্র থাকবে না, মানবাধিকার থাকবে না, মানবাধিকার কমিশন থাকবে না, পুলিশ সরকারি প্রশাসনের ইচ্ছে অপরাধীকে ধরবে না, অপরাধীকে পাহারা দেবে, মিথ্যা মামলা করবে, হামলা করবে, গামলা ভর্তি টাকা নিয়ে কেনাবেচা করবে। তারপরে কিছু মাস্টারমশাই, কিছু শিক্ষক শিক্ষিকা, সমাজে যারা সম্মানীয় তাদেরকে চড় চাপড় মেরে, কান ধরে উঠবস করিয়ে, তাদের ঘরে হামলা করে, আবার একেবারে হকার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, তার রুটির জায়গা থেকে তাকে সরিয়ে দিয়ে, যে মাছ ধরতো, যে চাষ করতো, তাকে তার জমি থেকে উৎখাত করে দিয়ে, জরিমানা লাগিয়ে দিয়ে একটা ভয়ের ভীতির বাতাবরণ তৈরি করেছিল। চিরকাল কি ভয় থাকে? চিরকাল কি ভীতি থাকে? মানুষ যত এককাট্টা হবে তত এই ভয় ভীতি দূরে সরে যাবে। নতুন প্রজন্ম তার অভিজ্ঞতা দেখে শিখে। যারা মনে করেছিল, মমতা সবাই বলতো 40 লক্ষ বেকারে কারাগার, বামফ্রন্ট সরকার, তাহলে মমতা আসবে, সবাইকে চাকরি দেবে। কিন্তু এখন যখন দেখছে কোটি কোটি বেকার হচ্ছে গোটা দেশে এবং আমাদের রাজ্যে, যখন চাকরি বিলি হচ্ছে, নিলাম হচ্ছে, এসএসসি পাস করে ছেলেগুলো ধর্ণা দিচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশন পাস করে দিয়ে চাকরি পাচ্ছে না, টেট পরীক্ষা পাস করে চাকরি পাচ্ছে না, তার সামনে ড্যাং ড্যাং করে টাকা দিয়ে কেউ পেয়ে যাচ্ছে, তখন তারা সোচ্চার হয়। এটাই মানুষ রাখতে হবে, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। এবং সেখানে দাঁড়িয়ে তাকে আমাকে তার শব্দ জুগিয়ে দিতে হবে, তার কণ্ঠস্বরে আমার কণ্ঠস্বর মেলাতে হবে, তাকে আরও জোরালো করতে হবে। এই লকডাউনের পিরিয়ডে দেখবেন, যখন বললো কেউ নড়বেন না, কেউ ঘর থেকে বেরোবেন না, ঘর থেকে বামপন্থীরা বেরোলো। যখন বলছে কেউ কথা বলবেন না, গলায় ঝুলিয়ে পোস্টার দাঁড়িয়ে গেছে, বিমান বসতে থেকে আরম্ভ করে ছাত্র যুবরাও নিজের ঘরে দাঁড়িয়ে উঠে প্রথমে ছাদে দাঁড়িয়ে পোস্টার দেখিয়েছে, সোশ্যাল মিডিয়া দেখিয়েছে। তাকে বলতে হবেই। সবার জিভ কেটে নিতে পারে না, ওই হাতরাসের ওই মেয়েটা জিভ কাটতে পারে, সবার শির দ্বারা ভাঙতে পারে না, মিডিয়ার শির দ্বারা ভেঙে দিতে পারে, সবাইকে কিনতে পারে না। তাহলে সেই অংশটা আরও বেশি বলবে, আরও জোরালো হবে। এখন যেটা কণ্ঠস্বর শুনছেন সেটা কলরব হবে। আমাদের কাজ হচ্ছে সেটাকে ত্বরান্বিত করা, সেটাকে আরও সংগঠিত করা, এবং আমরা সেই দিকেই এগোচ্ছি। আপনি যে নবীন প্রজন্মের কথা বললেন, বিপুল সংখ্যায় নবীন প্রজন্ম, এর আগের যে বড় ব্রিগেড হয়েছিল সেখানে দেখা গেছে নবান্ন অভিযানে পুলিশের ব্যারিকেডের দিকে আঙুল তুলে এগিয়ে যাচ্ছে, টিয়ার গ্যাসের সেল নিয়ে ফুটবল খেলছে। এমনকি বাজারি মিডিয়াও এই করোনা পরিস্থিতিতে নবীন প্রজন্মের যে এই কাজকর্ম, এগুলো সব
কর্পোরেট মিডিয়া বামপন্থীদের বয়কট করে, এটা যেমন সত্যি, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখাতে বাধ্য হচ্ছে। তো এই নবীন প্রজন্মের অনেকেই তো বেশ আবেগপ্রবণ হয় বয়সের কারণে। তো এদের অনেকেই নির্বাচনী লড়াইয়ে আশানুরূপ সাফল্য না পেলে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, নিষ্ক্রিয় হয়ে যায়, হারিয়ে যায়। তো এই সম্পদকে পার্টিতে স্থায়িত্ব দেওয়াটাও একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার কথা কিভাবে ভাবছেন? এটা ওদের ওপর দোষ দিয়ে লাভ নেই, হতাশায় হারিয়ে যায় তা নয়, অনেকটা আমাদের সাংগঠনিক দুর্বলতা তাদেরকে স্থান করে দেওয়া। আমরা প্রেনামে তাই বলেছি, এখনও প্রতিদিন তাই বলছি যে এদেরকে জায়গা করে দিতে হবে। ওই কবিতা ছিল না, আমি আবার কবিতার কথা বলি, বলুন। ও না, ওল্ড অর্ডার ইজ প্লেস ফর দ্য নিউ। আমার তো ওই ব্যারিকেডের দিকে আঙুল তুলে এগিয়ে যাচ্ছে দুটি মেয়ে, এটা হচ্ছে স্পর্ধা, এবং পুলিশ পেছোচ্ছে। হ্যাঁ, পুলিশ পেছোচ্ছে, এগোচ্ছে এবং কবিতা পুলিশ আছে পেছোচ্ছে। ওখানে, আপনি পড়ে নেবেন। হ্যাঁ, ওখানে কবিতা লেখা আছে। ওটা তো আমি সবসময় মনে করি, আমি আমার বক্তব্যের মধ্যে উদাহরণ দিই আর কি। বা ওই টিয়ার গ্যাস সেলটাকে তুলে নিয়ে পায়ে করে শট ইনজোর্ড ছেলে সে লাল ঝান্ডা তুলে নিয়ে আবার ইনকলাব জিন্দাবাদ বলে এগোচ্ছে, তাই তো? এইটা হচ্ছে যৌবনের স্পর্ধা। তারা তো সহজে, আমি এই নতুন প্রজন্মের উপর অনেক অনেক ভরসা আছে আমার। হতাশ হয় একটু বয়স্করা, তরুণ প্রজন্ম অনেক বেশি ফোকাসড। আমি দীর্ঘদিন যুব আন্দোলন করেছি, ছাত্র আন্দোলন করেছি। আমার কৈশোর, তারুণ্য, যৌবন সবটা এই ছাত্র যুবদের মধ্যে কাজ করতে গিয়ে গেছে। বয়স্কদের আমি সব কথা সবটা বুঝতে পারি না অনেক সময়, হয়তো এখন বোঝার চেষ্টা করছি, কিন্তু আমি বুঝি। মানে আমি নিজে অহমিকা দেখাচ্ছি না, কিন্তু বোঝার চেষ্টা করি। এরা অনেক বেশি ফোকাসড। আমাদের যাতে এরা আউট অফ ফোকাস না হয়, এবং অনেকে মনে করেছিল, আপনি মনে করেছিলেন, আমি মনে করেছিলাম, আমার সহবর্ষীরা মনে করেছিল, এই নতুন কার্টুন প্রজন্ম, এই সিরিয়ালের প্রজন্ম, এরা বোধহয় রাজনীতি নিয়ে কোনো আর ভাববেই না। এরা এত সেলফ সেন্ট্রিক, মোবাইল নিয়ে ঘাঁটছে, ফেসবুক করছে, এরা কখনো মানুষের ডাকে সাড়া দেবে না। এই লকডাউনের সময় কারা নামলো আগে? একজন দুজন। ভ্যান রিক্সা ঠেলে যে মেয়েটা খাবার পৌঁছে দিচ্ছিল দক্ষিণ 24 পরগনায় বা হুগলিতে, আর যে মেয়েটা আঙুল তুলে বলছে পেছিয়ে যাও, আর যে মেয়েটা আগলে দাঁড়িয়ে তার সহকর্মীকে বাঁচাচ্ছে পুলিশের লাঠি থেকে, এরা কেউ আলাদা না, এরা প্রজন্ম। কমিউনিস্ট পার্টির চ্যালেঞ্জ হচ্ছে এই প্রজন্মের তারুণ্য, এই শক্তিটাকে কমিউনিস্ট পার্টির ফোকাসে শুধু নিয়ে আসা নয়, সামনের সারিতে নিয়ে আসা। সেই কাজেই আমরা লিপ্ত আছি। সবটা যে করতে পারছি তা নয়, করতেই হবে। এটা আমার কথা নয়, চেয়ের কথা, চেয়ে গুয়েভারার কথা। কোনো সংগঠন, বৈপ্লবী শক্তি তো বটেই, নতুন প্রজন্মের সঙ্গে যদি তার সম্পর্ককে রিনিউয়াল না করতে পারে, তার ভবিষ্যৎ নেই। আমার এটা ভালো লাগছে, 2 বছর আগে যারা বলেছিল কমিউনিস্টদের মধ্যে নতুন চেহারা নেই, বামপন্থীর মধ্যে নতুন প্রজন্ম আসছে না, নবীন প্রজন্ম আসছে না, তারা এখন এটা বলতে বাধ্য। এবং এটা সোশ্যাল মিডিয়া, এবং শুধু সোশ্যাল মিডিয়া নয়, তাদের কাজ এটা আদায় করে নিয়েছে। এই সম্ভ্রমটা যদি বাইরের জগতের সম্ভ্রমটা আদায় করতে পারে, তাহলে আমার ভেতরের সম্ভ্রমটাও তারা সে আদায় করতে সক্ষম। 1, 2 হচ্ছে, আমি একটু আবেগপ্রবণ হয়ে গেলাম এটা বলতে গিয়ে, যে আবার এটা কেউ মনে যদি করে যে এটা তারাই করবে, তা নয়। নবীন এবং প্রবীণ প্রজন্মের মধ্যে একটা মেল বন্ধন ঘটাতে হবে। কমিউনিস্ট পার্টির এটাও কাজ, প্রজন্মগুলোর মধ্যে একটা সেতু বন্ধন করতে হয়। যেমন জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাকে সাঁকো তৈরি করতে হচ্ছে, সেরকম একাধিক প্রজন্মের মধ্যেও যেমন নারী পুরুষের মধ্যে আমাকে সম্পর্ক তৈরি করতে হচ্ছে, পরস্পর বিরোধী নয়, একমুখী হতে হবে। সেরকম সংসারে, দেশে, রাজ্যে কয়েক প্রজন্মকে একমুখীনতায় নিয়ে আসতে হবে। এটা একটা সাংগঠনিক চ্যালেঞ্জ। গ্রাসরুট লেভেল থেকে একেবারে পার্টির নবীন প্রজন্মের কাছ থেকেও বলতে পারেন, একটা প্রশ্ন উঠে এসেছে যে বিভিন্ন জায়গায় যে পার্টি অফিসগুলো 2011-র পরে বন্ধ হয়েছিল, আবার তো খোলা হচ্ছে, কিন্তু বেশ কিছু জায়গায় এখনও পার্টি উদ্যোগী হয়নি সেগুলো খুলতে বলা হয়েছে। সেগুলো খোলার কাজ হয় পার্টির নেতারা সিদ্ধান্ত নিয়ে খুলবেন, নাহলে এই নতুন প্রজন্ম নিজেরাই গিয়ে লাল ঝান্ডা লাগিয়ে দিয়ে খুলে দেবে। ইঞ্জিন এগোবে, তার পেছনে বগি এগোবে না, ইঞ্জিন যদি থেমে থাকে বগি ওভারটেক করে নেবে, সেটা আমি চাই না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আরও কয়েকটা প্রশ্ন আছে, 2-3টে প্রশ্ন আছে।
বামেদের ধর্মনিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন উঠে এসেছে, যে বলছে এই অভিযোগটা করা হয় প্রায়ই, এবং মেনস্ট্রিম মিডিয়াতেও এই অভিযোগটা অনেকে করেন, বিরোধী দলের যারা থাকেন, বাম বিরোধী যারা থাকেন। না, আপনি এক কথা বলতেন বস্তা পচা বলুন। হ্যাঁ, ওই যে বামেরা হিন্দু মৌলবাদের বিরুদ্ধে যে যতটা সোচ্চার, ইসলামিক মৌলবাদ নিয়ে ততটা আক্রমণাত্মক নয় কেন, এই অভিযোগটা যারা বলে তারা আসলে একদেশদর্শী বা একটা চোখ বন্ধ করে দেখে। আচ্ছা, এই প্রজন্মকে কি করে বলতে পারেন নাজিবুল্লাহকে কারা খুন করলো এবং কেন খুন করলো? আফগানিস্তানে যখন ইসলামিক মৌলবাদের যখন ক্রেডল তৈরি হচ্ছে গোটা দেশে এবং আমাদের দেশে, সেই ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে কারা লড়াই করেছে? এবং তখনকার কাগজপত্রগুলো দেখেন, তখন এটাই বলা হচ্ছে যে তোমরা কেন মুসলমান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন বলছো? শাহবানু মামলার সময় কারা লড়েছিল? জাস্টিস চন্দ্রচূড়ের পাশে মহিলা অধিকারের ব্যাপারে শুধু মহিলা সমিতি নয়, ইএমএস নামুদ্দিবা তৎকালীন সেক্রেটারি সিপিআইএম-এর প্রথম ব্যক্তি যিনি দাঁড়িয়েছিলেন। এগুলো প্রচারে উঠে আসে না কেন? এই জন্য এক দেশ মিডিয়া যদি একটা চোখ চাপা থাকে, কিন্তু আপনি এটা প্রশ্ন ভালো হয়েছে তুলে দিয়েছেন বলে, এটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যখন জ্যোতি বসুর সরকারে আছেন, আমরা যে দাঙ্গা হাঙ্গামা আমাদের রাজ্যে আটকাতে পারলাম, বুদ্ধিবর্ষে যখন সরকারে আছেন, কি করে কোনো একটা বিজেপি এটা আরএসএস শিখিয়ে দিচ্ছে, আরএসএস এটাতে আছে যে তোষণ হচ্ছে। কিন্তু আপনি চোখের সামনে আমরা জানি যে গার্ডেন নিচে যখন মেহতা আলী ঘটনাটা ঘটলো, তাহলে সিপিআইএম যখন একটা ব্যালেন্স ভূমিকা নিয়ে, আমি ওই প্রজন্মের তো নেতা, এবং সরকার যখন করছে তখন উল্টোতে বলার চেষ্টা করা হলো যে না দেখো জ্যোতি বসু মুসলমান বিরোধী। এই সাচার কমিটি নিয়ে কী প্রচার হলো? এই বিজেপি পর্যন্ত বলেছে যে বাম আমলে মুসলমানরা কত খারাপ অবস্থায় আছে। তাহলে যখন যেমন তখন তেমন হচ্ছে। আসলে যদি আপনি সাম্রাজ্যবাদ বোঝেন, সাম্প্রদায়িকতায় সাম্রাজ্যবাদেরই একটা দালালি কাজ করছে স্বাধীনতার আগে থেকে। এবং এই যে কথাটা বলা হচ্ছে, এটা আজকে থেকে বলা হচ্ছে না, 1920 সাল থেকে বলা হচ্ছে। 1920 সাল থেকে এই কথাটা বলা হচ্ছে, এটা বলতে হয়। এবং আমার খারাপ লাগছে যে 100 বছরে কমিউনিস্ট পার্টি অনেক নতুন নতুন কথা বলেছে, তো কমিউনিস্ট পার্টিকে বিরোধিতা করে যে মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তিরা করে, যে কোনো সাম্প্রদায়িক শক্তি হোক, তারা কিন্তু ওই 1920 সালের প্রথম এক দশকে যৌবনের ঢেউকে বামপন্থীদের তরফ থেকে যাতে না যায় তার জন্য আটকানোর জন্য তাদের সাম্রাজ্যবাদী প্রভুরা যা শিখিয়েছিল তার সেই গ্রামার তার বইয়ের বাইরে আর একটা লাইনও এগোয়নি, ওইখানেই আটকে আছে। পরশুদিন আমার কমরেড বলবিন্দর খুন হয়েছে খালিস্তানিদের হাতে পাঞ্জাবে খালিস্তানি যখন লড়াই করছে, শিখ ধর্মকে নিয়ে যখন করছে, একদিকে আমরা যখন ইন্দিরা গান্ধী হত্যার পরে শিখ ভাই বোনদের বাঁচানোর চেষ্টা করেছি, লড়েছি, তেমনি যখন শিখ ধর্মকে ব্যবহার করে যখন ভিন্দ্রওয়ালে চেষ্টা করেছে, যখন বড় বড় শাসন হাঁটু গেড়ে বসে গেছে, তন্দারি কারা লড়েছে? আমার বয়সী আমার সমস্ত কমরেডরা যারা আজকে পাঞ্জাবে পার্টির নেতা হতে পারত, তারা এই শিখ মিলিটেন্সির কাছে আত্মসমর্পণ করেনি এবং খুন হয়েছে। 112 জন কমরেড আমার সহকর্মী, আমার বয়সী, আমার ডিওএফআই লড়েনি। কাশ্মীরে সবচেয়ে বেশি প্রাণ কে দিয়েছে? আরএসএস দিয়েছে। সাধারণ নাগরিক, সিকিউরিটি ফোর্স এবং তারপর কমিউনিস্ট সিপিআইএম। আজও যে কজন আছে তারা প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে কাজ করছে, পালিয়ে আসেনি। আসামে এরকম কথা বলা হয়, যেমন উগ্র অসমিয়া জাতীয়তাবাদের নামে যখন বাঙালি খুন হয়েছে, আমাদের কমরেডরা খুন হয়েছে, বাঙালি খুন হয়েছে, অসমিয়া যুব কমরেড আমার খুন হয়নি, পার্টি কমরেড খুন হয়নি উগ্র অসমিয়া জাতীয়তাবাদের হাতে। কিন্তু তখন বলা যায় তোমরা বাঙালি পার্টি হয়ে গেছো, আবার এখন বলছো তোমরা অসমিয়া পার্টি হয়ে গেছো। এক চোখ টিপে দেখার দরকার নেই, 2 চোখ খুলে দেখতে হবে। শেষ প্রশ্ন সেলিম দা আজকের, 2021-এর নির্বাচনে যদি বাম কংগ্রেসের জোট রাজ্যে ক্ষমতায় আসে, প্রথম 3টে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি হবে? একদম পরিষ্কার কথা, আবার একটু বিস্তারিত বলতে বলবো না আমি সময়ের জন্য। আমরা এখন এক কথা বলছি, সরকারের পরে এক কথা বলবো, আমরা মোদি মমতা নই। জ্যোতি বসু স্বাধীনতার আগে যখন আন্দোলনে এসছেন তখন যে কথা বলেছেন, স্বাধীনতার পরেও সেই কথা বলেছেন, বামফ্রন্ট সরকার যুক্তফ্রন্ট সরকার যখন রয়েছে সেই কাজটা করে দেখিয়েছেন। ভূমি আন্দোলন যখন আমরা করেছি, ভূমি সংস্কার করেছি। আজকে যদি আমরা মিথ্যা মামলার বিরুদ্ধে বলি, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলি, বামফ্রন্ট সরকার 1977 সালে এসে প্রথম দিন সিদ্ধান্ত নিয়েছিল সমস্ত রাজনৈতিক বন্দীকে মুক্ত করেছিল।
যারা সিপিএম কর্মীকে খুন করেছে, কিন্তু সেও রাজনৈতিক বন্দী হলে তার মামলা প্রত্যাহার করা হয়েছিল। তাহলে প্রথম কথা হচ্ছে রাজ্যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, মানবাধিকার প্রতিষ্ঠা করব, এবং এই যে হিন্দু মুসলমান কথায় কথায় আসছে, এই যে মন্দির মসজিদ, এই যে জাত পাত আইডেন্টিটি নাম করে ভাগ করা হচ্ছে, এই সমস্ত অপশক্তিকে নির্মূল করে ঐক্যের বাতাবরণ তৈরি করব, সাম্যের ভিত্তিতে, সমতার ভিত্তিতে, সবাইকে সমদৃষ্টিতে সমান অধিকার প্রতিষ্ঠা করানো হবে। গণতন্ত্রকে যেভাবে শেষ করে দিয়ে ক্ষমতা কুক্ষিগত হয়েছে, এঘাট ওঘাট ঘুরে সব কালীঘাটে গিয়ে জমা হয়েছে, বা ওরা রাজভবনে গিয়ে জমা করতে চাইছে, তার বদলে আমরা যেটা করেছিলাম গণতন্ত্রের সম্প্রসারণ, গ্রাস রুট লেভেল ডেমোক্রেসিকে এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে, যেগুলোকে মোদি এবং দিদি সরকার ভেঙে দিচ্ছে, সেই সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলব। কিন্তু ভুকা পেট সংস্থান, একটা লোকও রেশনের বাইরে থাকবে না। বিজেপি যখন রেশন তুলে দিচ্ছে আর দিদি তাল যখন এগুলোকে ভেঙে দিচ্ছে, রেশন ব্যবস্থাটাকে চাল চুরি করছে, একটা লোকও রেশনের আওতায় বাইরে থাকবে না। যে নিতে চায় না সে আলাদা কথা, ভলেন্টারি, কিন্তু ইনক্লুসিভ হবে, এক্সক্লুসিভ হবে না। সরকারি আধা সরকারি সংস্থাগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা পদও খালি থাকবে না। মোদি এবং মমতার জমানায় নিয়োগ বন্ধ হয়ে আছে। রেল থেকে, ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে, রাজ্য সরকার, স্কুল প্রতিষ্ঠান, হাজার হাজার পদ খালি আছে, কিন্তু হচ্ছে না। সমস্ত পদে নিয়োগ করা হবে। নিয়োগটা স্বচ্ছ হবে, বেইমানি করে হবে না, ঘুষ করে দিয়ে হবে না। আর এখানে শিল্পায়ন করতে হবে। সব মানুষের কাজের ব্যবস্থা করতে হলে কৃষিকে যেমন আধুনিক করতে হবে, প্রযুক্তি ব্যবহার করতে হবে, যেমন ক্রপ ডাইভার্সিফাই করতে হবে, কৃষিকে বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে হবে, তেমনি আমাকে বেকার ছেলেমেয়েদের হাতে কাজ দেওয়ার জন্য, এই রাজ্যের ছেলেমেয়েদের হাতে এই রাজ্যে কাজ পায়, সেখানে ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্প গড়ে তুলতে হবে, তুলব। কিন্তু তার চেয়ে আগে যদি বলি বেসিক কথা, এগুলো তো বড় বড় কথা বললাম। প্রথম কথা হচ্ছে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এ রাজ্যটা, কবিতা ছিল শস্য শ্যামলাং সুজলাং সুফলাং, সমস্ত ওয়াটার বডিজগুলো খারাপ হয়ে যাচ্ছে। পরিশুদ্ধ জলের অধিকার, সমস্ত জলের স্রোতগুলোকে বিশুদ্ধ করা, আরও বাড়ানো। এই যে বন্যা টন্যা হচ্ছে দেখছেন, কারণ ওয়াটার বডিজগুলো সব দখল হয়ে গিয়ে করে দিচ্ছে। এখানে শুধু জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপযুক্ত করা বাসস্থান নয়, পশু পাখি তাদেরও অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাদেরকে নেই, পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে কবিতায় থাকবে, অথচ আমাদের ছেলেমেয়েরা পাখির ডাক শুনতে পাবে না, তা যাতে না হয়। রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে, কোনটা নালার, কোনটা নর্দমার, কোনটা রাস্তা বয়ে যাচ্ছে না, সেগুলো ঠিক করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছে, শিক্ষাবর্ষটা নষ্ট হয়ে গিয়েছে, অসংখ্য ড্রপ আউটস হয়ে যাবে এই এক বছরে। তাহলে শিক্ষাটাকে আবার নতুন করে, নতুন উদ্যমে সব শিশুর শিক্ষার অধিকারকে স্বীকৃতি করতে হবে। সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যাতে যেতে পারে শিক্ষায়, তার ব্যবস্থা করতে হবে। পাবলিক এডুকেশন সিস্টেম, সেরকমভাবে পাবলিক হেলথ সিস্টেম, স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। ছেলেমেয়েরা যাতে বইয়ের সঙ্গে ওয়াটার বোতল নিয়ে না যায়, সে যাতে সেখানেই শুদ্ধ পানীয় জল পায়। অনেক ধন্যবাদ সেলিমদা। দর্শকদের ধন্যবাদ জানাই এতক্ষণ ধৈর্য ধরে বসে এই বক্তব্য শোনার জন্যে। অনেক কথাই আলোচনা হলো, ভাবনার দায় আপনাদের। আপনারা শুনলেন, সব কিছুর বিশ্লেষণ করলেন উনি, এবার ভাববেন আপনারা, তারপরে আপনারা সেই অনুযায়ী আপনাদের পদক্ষেপ নেবেন আগামী দিনে কী করা উচিত, কী করা উচিত নয় সেই ব্যাপারে। নমস্কার, আবার ধন্যবাদ।